শুরু করতে যাচ্ছি সমীকরণ গল্পের ১ থেকে ১০ নম্বর পর্ব। লিখেছেন নাজমুন বৃষ্টি। তো চলুন শুরু করা যাক। আজ থেকে ৩ বছর আগে মাত্র ১৫ বছর বয়সে একটা বাইরের দেশের ছেলের সাথে আমার বিয়ে সম্পন্ন হয়, যে কিনা সম্পর্কে আমার ফুফাতো ভাই, যাকে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। অবাক লাগছে, কিন্তু এটাই নির্মম বাস্তব। তার অনুপস্থিতিতেই তার সাথে আমার বিবাহ হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে তারা জন্ম থেকেই দেশের বাইরে থাকে। সে বা আমি কেউ কারোর মুখ আজ পর্যন্ত দর্শন করিনি। মানে আজ পর্যন্ত আমিও তাকে কখনো দেখিনি, সেও আমায় নয়। কিন্তু দেখা না হলেও আমার পরিবার যেন ওর মনের ছাঁচেই আমাকে গড়ে তুলেছে। কেমন করে? কারণ এই সব কিছুর মূলে রয়েছেন আমার দাদাজান আর বাবা। আমার দাদাজানের শেষ ইচ্ছে ছিল বলে আমাদের বিয়েটা হয়েছে। বিয়েটাতে আমাদের সম্মতি ছিল না। দাদাজানের মেয়ে মানে আমার ফুপু যুবতী বয়সে বিদেশে গিয়েছিলেন উচ্চশিক্ষার উদ্দেশ্যে। সেখানেই এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। তরুণটি যদিও এই দেশের সন্তান, তবুও বেড়ে উঠেছেন বিদেশের আলো হাওয়ায়। দুজনকে পছন্দ করে ফেলেন এবং শেষমেশ প্রেমে গড়ায় বিবাহ বন্ধনে। খবরটা যখন আমাদের বাড়িতে পৌঁছায়, দাদাজান প্রচণ্ড রেগে যান। তবে রাগের সীমাও সময়ের সাথে ধীরে ধীরে নিভে আসে, কারণ ফুপু ছিলেন দাদাজানের একমাত্র মেয়ে আর আমার বাবাদের ৩ ভাইয়ের একমাত্র আদরের বোন। দাদাজানের ৪ ছেলে মেয়েদের মধ্যে অধিক পছন্দের ছিল ফুপু। দাদাজানের সেই পছন্দের মেয়েটাই দেশের বাইরে স্থায়ীভাবে থাকে। সেটা দাদাজান আর বাবা কোনোভাবেই মেনে নিতে পারেননি। যদিও ফুপু মাঝে মাঝে দেশে ফিরে আসতেন, কয়েকটা দিন কাটিয়ে আবার ফিরে যেতেন তার নতুন ঠিকানায়, নতুন জীবনে। কিন্তু তার ২টি ছেলেকে, অর্থাৎ আমার ২ ফুফাতো ভাইকে একবার ছাড়া আর দেশে আনতে পারেননি। যখন আমার সদ্য জন্ম, তখন অনেক অনুরোধ উপরোধ আর জোর করেই যেন একবার মাত্র ফুপুর ছেলেগুলোকে নিয়ে এসেছিলেন। তখন ফুপুর বড় ছেলে তথা আমার বরের বয়স ছিল ৭ বছর আর ছোট ছেলের ৪। এরপর ১৮ বছর কেটে গিয়েছে। সেই ছোট সময়টুকুর স্মৃতি প্রায় মুছে যেতে বসেছে। তারপর থেকে আর কোনো দিনই তারা ফিরে আসেনি। দাদাজান চেয়েছিলেন ফুপুকে সহ তার সম্পূর্ণ পরিবারকে আমার একবার সাথে চোখের সামনে দেখতে, কিন্তু ফুপুর এক কথা, তার সন্তানেরা এই দেশের মাটিতে পা ফেলবে না। হয়তো ওদের বেড়ে ওঠা, ওদের মানসিক গড়ন কিংবা বাবার দেশের প্রতি টান সবই আমাদের দেশের আবেগ, সম্পর্কের জটিলতা, পরিবারের অদৃশ্য টানাপোড়েনের বাইরে ছিল। তাই হয়তো তারা আর ফিরে আসেনি কিংবা বুঝে ওঠেনি মাটির এই সম্পর্কগুলোর মানে ঠিক কতটা গভীর। আমার দাদাজান জীবনের শেষ প্রান্তে এসে ফুপুর কাছে শেষ একটি মাত্র আবদার রেখেছিলেন আমার সঙ্গে তার ছেলের বিয়ের ইচ্ছেটা। তিনি ভেবেছিলেন হয়তো এই সম্পর্কের মাধ্যমে ফুপু অর্থাৎ তার মেয়ে ওই দেশ ছেড়ে নিজের বাবার কাছে আবার ফিরে আসবেন। ছেলেকে সঙ্গে নিয়ে এই দেশেই গড়বেন নতুন বন্ধন। দাদাজান ভেবেছেন এতে ফুপুর এই দেশের সাথে, এই পরিবারের সাথে একটা গাঢ় সেতু বন্ধন তৈরি হবে। কিন্তু তা হয়নি। শুধু নিয়ম মানার খাতিরে চাপে পড়ে একটা নামমাত্র বিয়ে সম্পন্ন হলো। তারপরও তারা এই দেশের মাটিতে ফেরেনি। না কোনো চিঠি, না ফোন, না কোনো খবর আসেনি, কোনো স্পর্শ, কোনো আন্তরিকতা। আর আমার বাবা, তিনি কতটা কঠোর তা তো তুই জানিসই। দাদাজানের মুখে উচ্চারিত ইচ্ছেটাই যেন বাবার কাছে হয়ে উঠলো অমোঘ আদেশ। আর বোনকে কাছে আনার দায়িত্ব থেকে উনি আমার বিয়েটা ঠিক করে ফেললেন। আমি যখন বিয়েতে রাজি হচ্ছিলাম না, তখন দাদাজান আর বাবা একসাথে বসে আমাকে বোঝার চেষ্টা করলেন, যেন আমি না বললেই সব কিছু ভেঙে পড়বে। তারা বলেছিলেন এটা আমাদের বংশের নিয়ম রীতি, বড় নাতির সঙ্গে বড় নাতনির বিয়ে এই পরিবারের প্রথা। শুরুতে বিশ্বাস হচ্ছিল না, কারণ এমন এক রীতির কথা আমি আগে কখনো শুনিনি। কিন্তু যখন দেখলাম দাদাজান সেই চোখে তাকাচ্ছেন, যেই চোখে আমি ছোটোবেলা থেকে মায়া দেখতাম, নির্ভরতা খুঁজে পেতাম, তখন অস্বীকার করাটাও যেন নিষ্ঠুরতা মনে হলো। আর বাবা, তার মুখে কোনো জোর নেই, কণ্ঠে কোনো আদেশ নেই, তবু যেন সব দায়ভার আমার ঘাড়েই দিয়ে রাখলেন। এমনভাবে বললেন যেন আমি রাজি না হলে এই পরিবারের শিকড়টাই নড়ে যাবে। যেহেতু ফুপুর ছেলে বড় নাতি আর আমি বড় নাতনি, এই হিসাবেই আমাকে চুপচাপ মাথা নিচু করে হ্যাঁ বলতে হলো। চোখের কোণে জমে থাকা শত প্রশ্ন, অপূর্ণ স্বপ্ন, না বলা অনুভূতিগুলোকে কিলে নিয়েও অনিচ্ছাকৃতভাবেই আমি এই বিয়েতে সম্মতি দিলাম।
এরপর তাদের কথাই আমার জীবনের একমাত্র পথ নির্দেশ হয়ে দাঁড়ালো। তার নির্দেশেই আমি হয়ে উঠলাম এক নিঃশব্দ গুটি, যার একমাত্র কাজ ফুপুকে দেশের মাটিতে টেনে আনা। একজন পরিবারের মেয়ে হিসেবে দায়িত্ব কেবল এই একটা সম্পর্ককে রক্ষা করা। আমি আমার ইচ্ছেগুলোকে, আমার ক্ষুদ্র স্বপ্নেরা সব যেন সেই সম্পর্কের ভারে হারিয়ে গেল। ভেসে গেলাম এক অচেনা স্রোতে, যেখানে আমি নিজেই নিজের পরিচয় আর ছিলাম না। তবু যদি অন্তত ছেলেটির সম্পর্কে কিছু ভালো শুনতাম, তাহলে হয়তো মনে হতো সবটা বৃথা যায়নি। কিন্তু না, ভাগ্য তাও দেয়নি। আমার অন্য কাজিনদের মুখে তার যে বর্ণনা শুনেছি, তাতে মন আরও ভারী হয়ে ওঠে। সবাই বলে ছেলেটা নাকি ভীষণ জেদি, একরোখা, কারো সাথে কথা কানে তোলে না, নিজের মতো করে চলে, নিজের জগতে বন্দি। আর বাইরের দেশে বড় হওয়া সেই ছেলের কাছ থেকে আর কী বা আশা করা যায়? এই দেশের টান, এই সম্পর্কের আবেগ, সেসব তো তার অনুভবের সীমানাতেই পড়ে না। এ পর্যন্ত বলেই মৌনতা থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপরে এক ঝলক নিঃশ্বাস ফেলে মৌনতা হেসে উঠল খানিকটা ক্লান্ত হাসিতে। এরপর আবার বলা শুরু করলো। সবাই বলে ছেলেদের একটু জেদ থাকেই, আর বিয়ের পর তো বউয়ের দায়িত্ব স্বামীর সেই জেদকে ভালোবাসার বন্ধনে বেঁধে সঠিক পথে নিয়ে আসা। কিন্তু আমাদের এই নামমাত্র বৈবাহিক জীবনের 3টি বছর পেরিয়ে গেল, তবু আমাদের মধ্যে কোনো অনুভবের বিনিময় হলো না, কোনো ভ্রুক্ষেপ, কোনো চেষ্টাও নয়, আর কোনো মুখ দর্শনও নয়। একটু থেমে গলায় খানিক কষ্ট জমা করে বলল মৌনতা, দাদাজান ভেবেছিলেন মেয়ের ঘরের নাতির সঙ্গে ছেলের ঘরের নাতির বিয়ে দিলে হয়তো সেই মেয়ে নাতি নাতনিরা, আমার ফুপুরা, আমার টানে দেশে ফিরে আসবে এবং দেশে সুন্দর করে যৌথ পরিবারের মতো ভাই বোনরা মিলেমিশে থাকবে। কারণ দাদাজান একটা বাড়ি করেছেন, সেই বাড়িটা সব ছেলেমেয়েদের ছাড়া নাকি অপূর্ণ। কিন্তু আমার বিয়ের পরেও ফুপু ফেরেননি, বরং আমার জন্য প্রস্তাব এসেছিল আমাকে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার। আর সেই প্রস্তাবে দাদাজান যেন আরও ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি মনে করেছিলেন যেটা হওয়ার কথা ছিল একত্রীকরণ, সেটাই বুঝি হয়ে যাচ্ছে বিচ্ছিন্নতার শুরু। তিনি আর বাবা অভিমানে জেদ ধরলেন আমাকে আর পাঠানো হবে না ওদের কাছে। আর তারাও হয়তো জেদের পথেই হাঁটলো, আর কোনো যোগাযোগ করলো না। দুই পরিবারের এই অহংকার, অভিমান আর আত্মসম্মানের ঠেলায় মাঝখানে পড়ে গেল আমার জীবনটা। একটা অথই জলে ডুবে থাকা নৌকার মতো হয়ে গেল সব, নির্দেশহীন, দিকহীন, অর্থহীন। আর এই টানাপোড়েনের ভেতর দিয়ে কেটে গেল আমার 3টি বছর, একটানা নিঃসঙ্গতা আর অপেক্ষার সীমানায়। বান্ধবী নিশির পুরো পরিবারের সামনে কথাগুলো বলে থেমে গেল মৌনতা। পুরো পরিবার বলতে নিশি আর ওর মা রওশনারা। সব শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেন রওশনারা। তারপর শব্দহীন হাতে সামনে রাখা পানের গ্লাসটা বাড়িয়ে দিলেন মৌনতার দিকে। মৌনতা একবার চোখ নামিয়ে হাসলো, একটা মলিন নিস্তেজ হাসি। তারপর নিঃশব্দে মাথা নাড়লে না সূচক ভঙ্গিতে। সে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবার মুখ তুলল, গলায় অভিমান জড়িয়ে শুধালো, সে তো বাইরের দেশে বড় হয়েছে, বিদেশি হাওয়ায় মানুষ। হয়তো এই সম্পর্কের বিয়ের বন্ধন তার কাছে কোনো অর্থই রাখে না, না রাখলে তো কিছু বলার নেই। কিন্তু যদি এতটুকু মনে করতো এই সম্পর্কের একটা নাম আছে, তাহলে কেবল কৌতূহলের বশেই না হয় একবার চেষ্টা করতো আমায় দেখার। একবার শুধু এই মেয়েটাকে, যার সঙ্গে তার নাম জুড়ে গেছে আজ 3 বছর ধরে। কিন্তু না, হয়তো তার মনে এই সম্পর্কটা নামমাত্রই ছিল। আফটার অল বিদেশের ছেলে, ওদের কাছে হয়তো এসব বিয়ে, দেশীয় কালচার, এসবের মূল্য নেই। তাই তো সে এত নিশ্চিন্তে। রওশনারা বেগম খানিকটা এগিয়ে এসে মৌনতার পাশে বসলেন। আদরে ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক গভীর দৃষ্টিতে তাকে শুধালেন, তুই যত সহজ করেছে এটার জীবনটা ভাবছিস, তার জীবনটা কি আদৌ এতটাই সহজ হয়েছে? সেও তো তুরুপের দাস হিসেবে একটা মেয়েকে না দেখে শুনে বিয়ে করলো, তবু সেই বিয়ে করা বউয়ের মুখটুকু পর্যন্ত দেখতে চাইলো না। ব্যাপারটা কেমন যেন। মৌনতা হালকা মাথা ছাকালো, কণ্ঠে অভিমান আর আহত নির্লিপ্তি তুলে প্রত্যুত্তর করলো, আন্টি সেই কথাটাই তো বললাম, সে হয়তো এই বিয়েটাকে মেনেই নেয়নি। আমার জন্মের পর থেকে দাদাজান এই ইচ্ছেটা পুষে রেখেছিলেন আমার বাবার আর ফুপুর কাছে। তারা তাদের বাবার শেষ ইচ্ছে বলে হয়তো মেনে নিয়েছিলেন সব কিছু। তখন তো আমি সদ্য ভূমিষ্ঠ, আমি কিছু না বুঝলেও সে তখন যথেষ্ট বড়, পরিণত, সচেতন, সব জানতো। সে আমার চেয়ে গুণে গুণে 7 বছরের বড়। সে সব কিছু জেনেও একবারও চেষ্টা করলো না আমায় জানার, বোঝার। ছোটবেলা থেকে যেভাবে আমাকে পুতুল করে রেখে ফুফাতো ভাইয়ের নামে বিয়ের কথা শুনে গড়ে তুলেছে সবাই,
তেমন করে তো সেও জানতো এই সম্পর্কটা কোনো কাল্পনিক ব্যাপার নয়, তবু কোনো দিন না কোনো দিন সে ফোন করেছে একবার, না পাঠিয়েছে একটি বার্তা। আমার অন্য কাজিনরা বলছে সে মাঝে মধ্যে তাদের সঙ্গে গ্রুপ কলে যোগ দিত, কিন্তু আমি যেন সেখানে থেকেও ছিলাম না। আমার অস্তিত্বটাই তার কাছে অদৃশ্য। একবার ভুল করেও না কল, না কোনো টেক্সট, কি জানি হয়তো বাইরের দেশের সংস্কৃতি সে নিজের মনে বয়ে বেড়াচ্ছে, সে হয়তো এসব মনেই রাখেনি। আর তার মধ্যে পড়ে আমি হয়ে গেছি একটা শুধুই পারিবারিক শিকার, একটা অপ্রয়োজনীয় সম্পর্কের নিঃশব্দ নাম। তাহলে তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ যে সে সত্যিই ছেলেটার সাথে তোমার বিয়ে হয়েছে, যে ছেলে বিয়ের পর তো দূরের কথা কোনোদিন তোমার সঙ্গে যোগাযোগের সামান্য চেষ্টাও করেনি? তোমার সঙ্গে তার বিয়ে, ওর জায়গায় তো অন্য কেউ থাকতে পারে। রওশন আরা বেগমের কণ্ঠে সংশয় আর আশ্চর্যের মিশেল। মৌনতা ধীরে মাথা নাড়ল, গলার স্বরটাও নরম। স্থির করে সে জবাব দিল, না আন্টি, অন্য কেউ ছিল না। আমার কাজিনরা তো সেদিনের সেই কলে ছিল, তারা নিজের চোখে ওর কবুল বলা দেখেছে। আমি তাকে না দেখলে ওরা ঠিকই দেখেছে। আর আমি ওকে না দেখলেও সেদিন প্রথম এবং শেষবারের মতো কণ্ঠস্বর শুনেছিলাম, ঠিক সেই মুহূর্তে যখন সে ভাঙা ভাঙা কণ্ঠে বাংলায় কবুল বলেছিল। একটা স্পষ্ট অথচ অচেনা কণ্ঠ, যা শুনে বুঝে নিয়েছিলাম এটাই সেই ছেলে। এই পর্যন্ত বলতে বলতে মৌনতার চোখে জমে উঠল ক্ষীণ জলরেখা। রওশন আরা এগিয়ে এলেন নিঃশব্দে, আদর ভরা করুণ চোখে মুখে হাত রাখলেন মৌনতার, আঙুলের আলতো ছোঁয়ায় যেন একটুখানি আশ্রয় নিলেন। তারপর নরম কণ্ঠে কণ্ঠে বললেন, শেষবার বলিস না মা, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। ভাগ্যের চক্রে তোদের আজ হয়তো দূরত্ব, কিন্তু একদিন না একদিন দেখা হবেই সেই ছেলের সঙ্গেই। আমি চাই না সেই দেখা হোক যে ছেলে বিয়ের পরও একটিবার আমার খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। সে ছেলের সঙ্গে আর কখনো মুখোমুখি হতে চাই না আমি। নিশি একরকম বসেই পড়ল, ভ্রুকুচকে হিসেব মেলাতে চাইল। মানে এখন 13 বছর, তোর বছর 18, তার মানে তোর দাদাজান তোর বিয়ে 3 বছর আগে দিয়েছিলেন? মৌনতা মাথা নেড়ে জানালো। আর সবচেয়ে মজার ব্যাপার জানিস কি, আমি তখন সদ্য ভূমিষ্ঠ। ফুপু ছেলেকে নিয়ে সেই প্রথমবার দেশে এসেছিলেন। সেই ছেলে মানে আমার বর আমাকে দেখে কিউট বলে কোলে নিতে চেয়েছিল। ফুপু কোলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি তার গায়ে হিসু করে দিই। এরপর থেকে বাংলাদেশ নাকি তার জন্য নোংরা, সে নাকি অনেক কেঁদেছিল। এরপর ওকে আর এই দেশে হাজার চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারেননি। নিশি থেমে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হো হো করে হেসে উঠল। তাই বুঝি ওর জীবনের প্রথম বাংলাদেশ ভ্রমণে গিফট শিশু পেয়েছে? এখন বুঝতে পারছি কেন বাংলাদেশ নিয়ে ছেলেদের এত রাগ। আমার মনে হয় তুই ওকে হিসু করে দিয়েছিস বলে সে এখনও মনে মনে ক্ষেপে আছে। বাইরের দেশের ছেলে কত সুন্দর জামাকাপড় পরে এসে তোর জন্য হিসু উপহার নিয়ে যেতে হয়েছে। রওশন আরা ততক্ষণে মেয়ের দিকে চোখ গরম করে তাকিয়েছেন। নিশি তৎক্ষণাৎ মুখ সামলে নিল, একটু কেসে আবার বলল, আচ্ছা তোর দাদাজান তো বলেছিলেন এটা নাকি ওনার শেষ ইচ্ছা, তাই এত তাড়াহুড়ো করে বিয়ে দিলেন, কিন্তু উনি তো এখনও দিব্যি বেঁচে আছেন রে। মৌনতার মুখে হালকা হাসি ফুটে উঠলেও সে নিজেকে সামলে নেয়। তুই ফান করছিস? নিশি আবার মুখ বাড়িয়ে ফিসফিস করে বলে ওঠে, একদম না। উনি ওনার শেষ ইচ্ছে বলে বলে তোর জীবনটা ধ্বংস করে দেব, আর উনি এখন 3 বছর ধরে মরেইনি। আচ্ছা তুই এসব এতগুলো দিন লুকিয়ে রাখলি কেন? কার জন্য? বাবার জন্য। মৌনতার গলা একটুখানি নেমে যায়। তুই জানিস তো বাবা দাদাজানকে নিয়ে কতটা স্ট্রিক্ট, ওনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো চায় না। আর আমি তো সেই সিদ্ধান্তের কেবলই একটা অংশ মাত্র ছিলাম। রওশন আরার বুক হঠাৎ ভার হয়ে উঠল। যে আমি এতদিন এসব মুখ ফুটে কখনো কাউকে বলেনি, সে আজ এতখানি কথা বললো। কেমন নিঃশব্দে সবটা বয়ে বেরিয়েছে এতদিন। কতটা ভার, কতটা চাপ আর অভিমান নিয়ে বেঁচে আসে সে। এই বয়সে কতটা বাস্তবতা মুখোমুখি হয়ে শিখে নিয়েছে জীবন। দেয়াল ঘড়িতে 6টা বাজার সাথে সাথে একটানা টিকটিক শব্দে ঘড়ির কাঁটা আর তার উপস্থিতি জানান দিল, টিক টিক টিক। রওশন আরা হঠাৎ চমকে উঠলেন। চিন্তায় তলিয়ে থাকা মন যেন আচমকা কোনো অদৃশ্য ঝাঁকুনিতে ফিরে এলো বাস্তবে। তিনি ঘড়ির দিকে তাকালেন, তারপর চোখ মেলে জানালার বাইরে দৃষ্টি দিলেন। সন্ধ্যা গড়িয়ে এসেছে অনেকটা। রং বদলে ফেলা আকাশটাকে দেখে হঠাৎ চেহারা পানসে হয়ে উঠল। হায় আল্লাহ, কখন যে এত সময় পেরিয়ে গেল চোখের পলকে মেয়েটার কথা শুনতে শুনতে সময়ের খেয়াল ছিল না। একটুখানি চুপ করে রইলেন তিনি। মৌনতার চোখের কষ্টের কথা এখনও যেন তার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে। মেয়েরা যে বয়সে তাদের জীবনকে রঙিন দেখতে চায়, সেই বয়সে মৌনতাকে যেন ঘিরে আছে ধূসর এক ধোঁয়াশা। আর এই অন্ধকারের পেছনে যার হাত, সে তো মৌনতার সেই দাদাজানার বাবা। তাদের পরিবারে মৌনতার বাবা একছত্র শাসক, যার একটি কথাই শেষ কথা।
পরিবারের সমাজে ওনার অবস্থান এতটাই উচ্চে যে কেউ সাহস পায় না ওর চোখে চোখ রাখার। এই শক্তিধর মানুষের এক সিদ্ধান্তে একটি মেয়ের জীবন আটকে গেছে মাঝপথে, না সামনে এগোতে পারছে না পিছনে ফিরতে। রওশন আর এক মুহূর্ত চুপ করে থাকলেন না, নিজেকে একটু শান্ত করলেন, মন করে স্থির করলেন এখন মেয়েটাকে ঘরে ফিরিয়ে দিতে হবে নিরাপদে। রওশন আর তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে মনতার দিকে ডাক ছুড়ে দিলেন, মনতা ওঠ মা, বাড়ি ফিরতে হবে। তোর বাবা যদি জানতে পারেন তুই এতক্ষণ এখানে ছিলি রাগ করবেন খুব। কিন্তু মনতা নড়ল না, একটুও না। চোখ নামিয়ে ধীরে ধীরে বলে উঠল, আমি ফিরবো না। রওশনারা ধমকে গেলেন, আরও কিছু বলতে যাবেন ঠিক তখনই মনতা অসহায় কণ্ঠে বলল, তোমাদের বাড়িতে তো এমন কেউ নেই, তোমাকে বাবারা চিনি বলেই শুধু এখানে আসতে পাবি। তোমরা সবাই ঢাকা চলে গেলে আমি একেবারে একা হয়ে যাবো আন্টি, আর একাকিত্ব সহ্য হবে না আমার। প্লিজ আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, একটিবারের জন্য হলেও। ওর গলার এই অসহায়তা, এই আকুতি রওশনার বুকটা মোচড় দিয়ে উঠল। প্লিজ বাবাকে বোঝাও না আন্টি, তোমরা যদি চলে যাও আমি একেবারে বন্দি হয়ে যাব, শেষ হয়ে যাব আমি। আমি অনেক পড়তে চাই, তোমাদের বাড়িতে তো এমনিতেই কেউ নেই, চুপচাপ পরিবেশ। আমি নিতে পারলে আমার স্বপ্নগুলোর সাথে সাথে আমি একটু হলেও বাঁচবো। বাবার দাদাজানকে বোঝালে, একটিবার যদি মন থেকে বোঝাও, ওনারা নিশ্চয়ই রাজি হবেন। রওশনারা মুখ তুলে তাকালেন মেয়েটির দিকে, চোখে জল আর কণ্ঠে ভাঙা স্বপ্ন। ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তোর বাবা মানবে মা? মনতা কিছু বলল না, শুধু এক নিঃশব্দ প্লিজ উচ্চারণ করলো। একটানা তাকিয়ে থাকলো রওশনারার চোখে। রওশনারার বুকটা ভার হয়ে উঠল। এই মেয়েটার প্রতি একরাশ মায়া জমে রইল বুকের ভেতর। কিন্তু তবু তিনি কি করবেন? এই মেয়েটার ভাগ্য তো বাধা পড়ে আছে এক অবিচল শক্ত মানুষ, তার বাবার আদেশে। আর বাবার তো এত সহজ নন। চৌধুরী ভিলা। সময় থমথমে হয়ে আছে, পরিবেশ একদম নিস্তব্ধ, যেন কেউ হেঁটে গেলেও আওয়াজ হবে। ঘড়ির কাঁটার ছতা, কিন্তু ঘরের মেয়ে এখনও ঘরে ফেরেনি। চৌধুরী ভিলার কর্তা আমান চৌধুরী একপাশে হুইল চেয়ারে বসে আছে, দুহাত মুখের উপর দিয়ে। তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই বাড়ির প্রধান কর্তা সে হলেও তার ছেলের রাগ কোনো অংশ কম নয়। যেরকম সে নিজেও যৌবন বয়সের আগে ছিল, ঠিক তেমনটাই হয়েছে তার ছেলে। পাশেই থমথমে মুখে বোঝে এসেছে নিবিড় চৌধুরী, গম্ভীর ধৈর্যহীন। নিবিড় শেখ নিচের মেঝের দিকে স্থির তাকিয়ে রইল। ব্যবসার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়েছিল। একদিন সে ঘরে ছিল না, এর মধ্যে সেদিনই সারাদিন সকাল থেকে মেয়ের খোঁজ নেই। ভাগ্য ভালো একটু তাড়াতাড়ি ফিরেছে বলে, না হয় এরকম কাণ্ড তো সে জানতেই পারতো না। ঘর ভর্তি মানুষ, অথচ মেয়েকে একা একা ছেড়ে দিয়েছে সবাই। কে এমন স্পর্ধা দিল? চোখের দৃষ্টিতে তীব্র প্রশ্ন, আর কপালে গভীর ভাঁজ নিয়ে তিনি দ্বিতীয়বার ঘড়ির দিকে তাকালেন। আমান চৌধুরী ছেলের মতিগতি বুঝতে পেরে গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, বউদের ড্রয়িং রুমে আসতে বলো। সংকেত পেয়ে একে একে সবাই এসে জমা হলো। বড় বউ শাহানা, মেজ বউ রেহানা আর ছোটো বউ সিমি। তিন নারীর মুখেই বিরক্তির ছাপ, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলল না। আমান চৌধুরী আর নিবিড় চৌধুরীর এই অতিরিক্ত আচরণে অস্বস্তি, বিরক্তি সব মিশে আছে তাদের চোখে মুখে। সবার সামনে দাঁড়িয়ে মেজ বউ রেহানা একবার স্বামীর দিকে চাইল, তার সেই তীক্ষ্ণ দৃষ্টি তাপে জ্বলন্ত। আলতাফ চৌধুরীর স্ত্রী সেই চোখে কী দেখছে বুঝতে একটু ভুল হলো না। সে দ্রুত চোখ নামিয়ে নিল, কারণ সে ভালো মতোই জানে স্ত্রীর এই দৃষ্টির মানে কি। তিনি বুঝে নিয়েছে রাতে এই চোখই রূপ নেবে শব্দের ঝড় তুফানে। স্ত্রী এখানে চুপ থাকলেও রুমে গিয়ে ফিরে গিয়ে তুলকালাম বাঁধিয়ে ফেলবে। কিন্তু তাদের কি করার আছে? তারা সব ভাই বোন বাবার বড় ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে আসছে। ওনারা কথার বিপরীতে কথা বলা একদম পছন্দ করেন না। তারা তো সবাই একই পরিবারের মানুষ, যেখানে বাবার ভাইয়ের কথাই বিধান, বিপরীতে কিছু বলার চেষ্টাই অপরাধ। এই নিয়মের ফাঁসেই তারা আটকে বড় হয়েছে। কারণ ছোট থেকে মা অসুস্থ ছিল, সর্বক্ষণ একটা রুমের বিছানায় শুয়ে থাকতো। বাবা ব্যবসার উদ্দেশ্যে এদিক ওদিক থাকতো। তখন বড় ভাই তাদের একসাথে আগলে নিয়ে বাবা মায়ের দায়িত্ব পালন করে বড় করেছে। বড় ভাই ছিল বলে আজ এতটুকু পথ পাড়ি দিতে পেরেছে। সেখানে সেই মানুষটার আদেশ অমান্য করে কিভাবে? পরিবারের সদস্য হিসেবে রেহানাও সেই নিয়মে বাধা পড়ে গিয়েছে। এজন্য বিয়ের শুরুতে কতবার সে প্রতিবাদ করেছে, আর প্রতিবারেই তার প্রতিবাদ ছিটকে পড়েছে আমান চৌধুরীর ধমকের ভারে। এখন সামনে থেকে চুপ থাকলেও রুমে গিয়ে তুলকালাম বাঁধিয়ে ফেলে রেহানা। দুনিয়া উল্টে যাবে, কিন্তু রুমে ওর সবার বিরুদ্ধে কুটনামি করাটা যাবে না। আজও এর ব্যতিক্রম হবে না। আলতাফ চৌধুরী নিজের কপালের জন্য প্রতিবারের ন্যায় আফসোস করে উঠল। আমান চৌধুরী একবার গভীরভাবে তাকালেন বড় ছেলে নিবিড় চৌধুরীর দিকে। ছেলের চোখে মুখে এক অদ্ভুত স্তব্ধতা, যেন ভেতরে ভেতরে কোনো ঝড় বয়ে চলছে। মনোভাব বোঝা মুশকিল, কিন্তু বাবা হিসেবে তিনি স্পষ্ট টের পাচ্ছেন নিবিড় যদি একবার মুখ খোলে, তবে সেই কথার ধাক্কা হালকাভাবে নেওয়ার নয়, হয়তো তছনছ হয়ে যাবে সব কিছু। তাই দেরি না করে নিজেই কথার সূচনায় এগিয়ে গেলেন আইমান চৌধুরী। হুইল চেয়ারের দুই হাতলে ক্লান্ত দৃঢ় ভর দিয়ে চারপাশের সবার দিকে একবার দৃষ্টি বোলালেন তিনি।
গলায় চাপা প্রশ্নবিদ্ধ কণ্ঠস্বরে শোধায়, এখন কটা বাজে? আমান চৌধুরীর করা প্রশ্ন ছোট ও সিমির কপালে বিরক্তির রেখা স্পষ্ট হলো। এই ভিলায় সে বিয়ে করে এসেছে 2.5 বছর হতে চলেছে, কিন্তু শ্বশুর আর ভাসুরের সম্মিলিত এমন হুকুমি আচরণের জন্য সে শুরু থেকে অস্বস্তিতে। আজও তার ব্যতিক্রম হলো না। সোজা সাপটা একদম কোনো ভূমিতা ছাড়া সিমি গলায় স্পষ্ট ছাঁচ নিয়ে উত্তর দিল, ঘড়িতে তো সময় স্পষ্টই দেখা যাচ্ছে আব্বা, আপনার চোখে কি সমস্যা হচ্ছে? 6টার ঘন্টার শব্দ তো শুনলেনি, কী হয়েছে আপনার? তার কথা যেন ঘরে জমে থাকা নিস্তব্ধতার বুক চিরে গেল। চুপচাপ পলক ফেলছিল যারা, তারা যেন আচমকা চমকে উঠল। সিমি কথা বলছিল আমান চৌধুরীকেই, কিন্তু সেই বাক্যবান যেন শূন্য চেতনায় গেঁথে গেল নিবিড় চৌধুরীর মনে। তার দৃষ্টি মুহূর্তে বিদ্ধ হয়ে ছুটে এলো সিমির দিকে। বুকের ভিতর যেন ঘুমড়ে উঠল কোনো এক দাবানল। তার বাবার মুখের উপর এমন জবাব, সেই স্পর্ধায় এই মেয়ের কে দিল? ঠিক তখনই শাহানা হাত বাড়িয়ে সিমির হাত চেপে ধরল। সতর্ক নীরব স্পর্শে ফিসফিস করে শোধালো, চুপ কর। সিমির এরকম হুটহাট কথায় শাহানার নিজের পুনরুদ্দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। বিয়ের শুরুর বছরগুলো যখন সেও এভাবে পরিস্থিতি না বুঝে কথা বলে ফেলতো, যখনও সে বুঝে উঠতে পারেনি এই ভিলার দেয়ালে দেয়ালে কত অদৃশ্য নিয়ম লেখা, যেখানে প্রশ্ন করা মানেই অপরাধ আর জবাব দেওয়া মানে অবাধ্য হওয়া। শাহানা এখন সব বুঝলেও সিমিকে দেখলে তার নিজেরই দিনগুলো মনে পড়ে। কতটা অচেনা ছিল সে সময়টা, কতটা প্রতিবাদ জমে থাকতো বুকের ভেতর, অথচ মুখ ফুটে কিছুই বলা যেত না। সিমির এখন তেমনটাই সময় চলছে। বুঝ আর বোধের মাঝখানে একটা ঝাপসা দেয়াল। আসলে বুঝ হবেই কী করে? মেয়েটা এখন ওদের চেয়ে অনেকটাই ছোট, মনু তার চেয়ে মাত্র কয়েক বছরের বড়। এই বয়সে না বোঝাটাই তো স্বাভাবিক। শাহানা এক নিঃশ্বাসে সেসব ভাবতে ভাবতে চোখের ইশারা করে বললেন, সিমিকে চুপ থাকতে বললেন নীরবে। সিমি বড়ভাবে চোখের দৃষ্টি ধরে কিছু বুঝলো কিনা তা বোঝা গেল না। সে চোখে একরকম কৌতূহল এনে কণ্ঠে বিরক্তির ছোঁয়া ঢেলে শুধায়, আপনি আমাকে ওইভাবে তাকাচ্ছেন কেন আপা? আব্বা আমাদের কাছ থেকে এনে হুট করে জিজ্ঞেস করছেন এখন কটা বাজে। তো আমি যা চোখের সামনে দেখছি সেটাই বললাম। বড়দার এভাবে তাকানোর মানে কি? আমি কি ভুল কিছু বলেছি? শাহানা কিছু বলার আগেই মেজো বউ রেহানা মুখে একরকম কৌতুক চিহ্ন এঁকে দিয়ে বলল, না রে ছোট, তুই ভুল কিছু বলিসনি, কথার জবাব দেওয়া তো কোনো অপরাধ না। বলে মুখ টিপে হেসে ফেলল রেহানা। ছোট বউয়ের আজ কপালে আবারও দুঃখ আছে। বুঝি না বুঝি এমন কথা বলা মানে চৌধুরীর ভিলান নিয়ম ভাঙা, আর সেটা রেহানা চুপচাপ থেকে ভালোই বেশ উপভোগ করে। সন্ধ্যা গড়ালো। তোমাদের চোখের সামনে মনতা কোথায় গেল তোমরা জানো না? আমান চৌধুরীর কথায় কেউ উত্তর করল না। এই থমথমে নীরবতা ভেদ করে আবারও একমাত্র সিমি উত্তর করলো, আব্বা আমরা কেউই দেখিনি। কেন দেখবে না, খেয়াল রাখবে না? চোখে জ্বলন্ত প্রশ্ন নিয়ে তাকালেন আমান চৌধুরী। এতে শিবির মেজাজ চড়ল। সে নিজের জায়গা থেকে খানিক এগিয়ে এসে জোরে বলে উঠল, আশ্চর্য, আমরা কীভাবে দেখবো বলুন তো? একজন মেয়ে মানুষ কোথাও ঘুরতে টুরতে বের হয়ে গেছে হয়তো, সবসময় কি আমাদের কাজের পেছনে চোখ রাখা? সিমির কথায় বাকিরা তখনও নিশ্চুপ। শুধু শাহানার মুখটায় টান টান পড়েছে। মেয়েটার প্রতি পদে পদে নিজের দুঃখ টেনে আনে। সিমির কথায় নিবিড় চৌধুরী নিজেকে সংযত করলেন। এরপর চেয়ার থেকে উঠতে উঠতে স্ত্রী শাহানার দিকে তাকিয়ে কঠিন স্বরে বললেন, ছোট বউকে ঘরের নিয়ম আর একবার বুঝিয়ে দিও, না হলে ওর এখানে টিকে থাকা মুশকিল হবে। কিন্তু শিবির থেমে থাকলো না। সে ধীরে স্থির গলা জবাব দিল, আমরা যতদূর জানি আমি এই ঘরের সঙ্গে নয়, আমরা আর ছোট ভাইয়ের সঙ্গে সংসার করছি, তাই এখানে টিকে থাকা যেমন মুশকিল হবে তা বোধগম্য নয়। নিবিড় চৌধুরী এক মুহূর্ত নীরব থাকলেন। চোখে মুখে অন্তঃষ্টস ফুঁকে উঠল, তা কোনো শব্দ করলেন না। এমন ঘাড়তেরামি তিনি খুব কমই দেখেছেন। তার সাথে কথা বাড়ানো মানেই নিজেকে ছোট করা। তাই নিজেকে সংযত করে এমন মেয়েদের এড়িয়ে যাওয়াই ভালো। সেই বুদ্ধি তার আছে। তিনি পা বাড়াতে নিতেই মূল দরজার কাছ থেকে আমান চৌধুরীর উদ্দেশ্যে একটি কণ্ঠস্বর ভেসে এলো, দাদা যান, মৌনতা। আমান চৌধুরী ঘুরে তাকালেন। বড় বউ শাহানা দ্রুত এগিয়ে গিয়ে মেয়েকে আগলে নিল। তার চোখে মুখে শঙ্কা বুঝে নিতে পারল মেয়েটি কী পরিস্থিতির ভেতর দিয়ে ফিরেছে। তার জন্য সহানুভূতির ঢেউ বয়ে গেল মনের গভীরে। রওশন আর নীরবে মৌনতাকে নিয়ে ঘরে ঢুকলো। আমান চৌধুরী এক পলক বড় ছেলের দিকে তাকালো। সে দাঁড়িয়ে আছে স্থির, মুখায়ব দেখে বেশ রাগী মুডি মনে হলো। তাই তিনি আগ বাড়িয়ে মৌনতার দিকে সোজা তাকিয়ে প্রশ্ন করলেন, কোথায় ছিলে? ও আমার সাথে ছিল চাচা চান। রওশন আলার কথার মাঝে নিবিড় চৌধুরী হাত তুলে থামিয়ে দিলেন। থেমে যাও, ওর কথা ওই বলুক। মৌনতা নিজেকে ধাতস্থ করলো। এরপর শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে ধীরে প্রত্যুত্তর করলো, আন্টির কাছে ছিলাম বাবা। এতক্ষণ? এখন কটা বাজে জানো? নিবিড় চৌধুরীর চোখ রাঙিয়ে কথাটা শুনে মৌনতা চুপ হয়ে গেল। সারা জীবন সে দেখেছে অন্য মেয়েরা দেরিতে ফিরলে মা বাবা হয়তো বকাঝকা করে, কিন্তু তার ক্ষেত্রে মা কিছু না বললেও বাবা দাদা তাকে ছাড় দেয় না। তুমি কি এই বাড়ির নিয়মকানুন ভুলে গেছো? নিবিড় চৌধুরীর কঠিন কণ্ঠের এই প্রশ্নে মৌনতা হঠাৎ থমকে গেল। কি বলবে খুঁজে পেল না। প্রত্যুত্তরে কোনো শব্দ খুঁজে পেল না তার মুখ।
বাবা যখন খুব রেগে যান তখন তুই বা তুমি এই সম্বোধনটাই যেন হয়ে ওঠে ক্রোধের প্রতীক। আর আজ তার বাবা তাকে ঠিক সেভাবেই সম্বোধন করলেন। একটা হিমশীতল সংখ্যা বয়ে গেল মৌনতার মেরুদণ্ড বেয়ে। বাবাকে সে এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এক মুহূর্তে অঢেল মমতা, পরের মুহূর্তেই যেন প্রচণ্ড ক্ষমতা রক্ষতা, ভালোবাসার ভয়ের মাঝে দোদুল্যমান একটা অদ্ভুত টানাপোড়েন। আজকের এই মুহূর্তে ভয়ের পাল্লাটাই ভারী। এই যেমন এখন মৌনতার বুকের ভিতরটা ধকধক করছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই, শুধু চোখের পেছনে জমে উঠেছে একরাশ না বলা কথা। শাহানা বেগম মেয়েকে আঁকড়ে ধরে বললেন, থাক না, বাচ্চা মেয়ে, একটু আন্টির ওখানে গিয়েছিল আর কি। রওশন আপা তো আমাদের চেনা জানাই, একটু না হয় দেরি। আর কিছু বলতে পারল না। নিবিড় চৌধুরী তার কঠোর দৃষ্টি দিয়ে থামিয়ে দিলেন। তিনি মৌনতার দিকে দৃষ্টি দিলেন। চুপ করে থাকা তিনি একদম পছন্দ করেন না। এই মুহূর্তে মৌনতা কিছু না বললে তিনি সবাইকে শাসাবেন। এটা মৌনতা চায় না। সে ইনিয়ে বিনিয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই সিমি আগ বাড়িয়ে নিজেই জবাব দিল, মেয়ে মানুষ একটু বান্ধবীর বাসায় গেছে, এতে আবার এত কৈফিয়তের কি আছে। আমান চৌধুরী এবার স্থির দৃষ্টিতে তাকালেন বড় বউয়ের দিকে। তারপর সিমি আর মৌনতা উভয়কে ইঙ্গিত করে শাহানার উদ্দেশ্যে কড়া পরোক্ষ বলি ছুড়ে দিলেন, বড় বৌমা, আজকাল দেখি সবাই নিয়মকানুন ভুলে যাচ্ছে। সবগুলোকে ঠিক করার দায়িত্ব এখন তোমার কাঁধেই, যেন আমাকে পরে আর ডাক দিতে না হয়। কথা শেষ করেই হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা নিবিড় চৌধুরীর দিকে তাকালেন তিনি। চলো নিবিড়, তোমার সাথে আমার কিছু কথা আছে, রুমে চলো। বাবার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিবিড় চৌধুরী নিঃশব্দে হুইল চেয়ারটা সামনে ঠেলে এগিয়ে গেল। ধীরে ধীরে প্রস্থান করলো বাবার পিছু পিছু। যেতে যেতে আমান চৌধুরী এক পলক মৌনতার দিকে তাকিয়ে হাসলো, যেন জানতেন আর একটু হলে মেয়েটা আতঙ্কে দম বন্ধ করে ফেলতো। ওরা পুরোপুরি যেতেই মৌনতা হাফ ছেড়ে বাঁচল, যেন বুকের ভেতর জমে থাকা পাথরটা একটু হালকা হলো। ছোটো মা এই ঘরে বিয়ে করে আসার পর থেকেই যেন এক অদ্ভুত দক্ষতায় পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারেন। ঠিক এমন মুহূর্তেই যখন ধমকটা মৌনতার গলার কাছে উঠে আসে, তখনই কোনোভাবে তিনি এমনভাবে আবহাওয়াটা বদলে নেন, যেন এক অভিজ্ঞ জাদুকরের নিখুঁত ইশারায় পুরো দৃশ্যটায় তার নিয়ন্ত্রণে চলে আসে। আজ পর্যন্ত কতবার কত জায়গায় যে উনি তাকে এভাবে বাঁচিয়ে নিয়েছেন তারই হিসেব নেই। শুধু এক অদৃশ্য কৃতজ্ঞতা জমিয়ে থাকে হৃদয়ের গোপন করে। মৌনতা এগিয়ে গিয়ে সিমিকে জড়িয়ে ধরলে। সিমিও হেসে তাকে আগলে নিল, একটা নরম প্রশ্রয় মেশানো ভালোবাসায়। আমান চৌধুরী ঘর ত্যাগ করতেই সবাই যেন হালকা হাঁপ ছেড়ে নিয়ে নিজ নিজ কোণে সরে গেল। শুধু মেঝো বউ রেহানা দাঁড়িয়ে রইল মুখ কুঁচকে। এই নাটকটা বড় দীর্ঘ হলো না, ঠিক মতো উপভোগই করতে পারলো না। নাটকটা আরও একটু দীর্ঘায়িত হলে মনের ভেতর হয়তো একটু পরিপূর্ণ সুখ সুখ অনুভব হতো তার। রওশনারা অসহায় চোখে ওরা বাপ ছেড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। আজ আর মৌনতা তাদের সঙ্গে ঢাকায় গিয়ে যাওয়ার কথাটা তোলা হলো না। থাক, কাল না হয় বলবে। ওরা দোতলার সিঁড়ি বেয়ে পুরোপুরি রুমে ঢুকে যেতেই পরিবেশটা যেন এক লহমায় গমগমে থেকে উৎফুল্ল হয়ে উঠল। ঘর যেন হালকা বাতাসে হাঁফ ছেড়ে নিল। উৎফুল্ল হয়ে এক একজন এক একদিকে ছড়িয়ে পড়ল। আলতাফ চৌধুরী ছোপায় বসতে বসতে একরকম আরাম ভরা কণ্ঠে হাঁক ছাড়লো, রেহানা দেখি তো গরম গরম পেঁয়াজি ভেজে দাও। রওশন সহ এসেছে, মুড়ি দিয়ে পেঁয়াজি আর সাথে জমজমাট আড্ডা, বেশ জমবে। রেহানা স্বামীর দিকে চোখ গরম করে তাকায়। এতক্ষণ যে ছেলেটা বাপের সামনে ভিজে বিড়াল হয়েছিল, সে এখন গলা ফাটাচ্ছে। আলতাফ চৌধুরী সে দৃষ্টি দেখে মিনমিন করে ভাবির উদ্দেশ্যে শোধায়, ভাবি তোমরা দাও তো পেঁয়াজি, এই মহিলা আমাকে না খাইয়ে মারবে। শাহানা দিচ্ছি বলে সোজা মৌনতার দিকে এগিয়ে গেল। তারপর গলায় এক ধরনের রক্ষতা এনে প্রশ্ন করলো, আবার ঘরে এতক্ষণ কী করেছিস? আহ আপা, এভাবে বলছো কেন? সিমি এসে মৌনতাকে নিজের পাশে নিল টেনে। সিমির কথায় শাহানা চোখ তুলে তাকালো। তুই এখন অনেক কিছু জানিস না ছোট, 2.5 বছর হয়েছে তোর বিয়ে। এই বাড়ির অনেক নিয়ম, অনেক কথা এখনও তোর অজানা। সিমি কিছু না বুঝে অবশ্যই মতো তাকিয়ে রইল শাহানার চোখে। এই সময় রাওশনারা এগিয়ে এলো, সরাসরি শাহানার দিকে তাকিয়ে শুধালো, ও আজকে আমাকে অনেক কিছু বলেছে। শাহানা থমকে গেল। এক মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশটা জমে উঠল। সবার দৃষ্টি এসে পড়ল রাওশনারার দিকে। শাহানা ধীরে মৌনতার দিকে তাকায়। মৌনতা মাথা নিচু করে ফেললো চুপচাপ। শাহানা এবার চোখ ফেরালো রওশনারার দিকে, জিজ্ঞেস করলো, কি বলেছে? রওশনারা এবার কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করলো, মৌনতার বিয়ে হয়েছে? রওশনারা কোনো ভনিতা না করে সোজাসুজি প্রশ্ন করবে, ওর বিয়ে হয়েছে। তোমরা এমন একটা বড় কথা কিভাবে লুকাতে পারলে? সিমি থমকে গেল। বিয়ে, তাও আবার এই বাচ্চা মেয়ে মৌনতার? তার বয়স হবে এখনও কত? তার চোখের সামনে ভেসে উঠল মৌনতার ছোট্ট রূপটা। 2.5 বছর আগে যখন সিমির বিয়ে হয়ে এসেছিল, তখন মৌনতা ছিল মাত্র 16 বছরের কিশোরী, আর এর মধ্যে তো মৌনতার বিয়ের কোনো ইঙ্গিতই সে দেখল না।
একই ঘর থেকে সে জানবে না? আর এমনিতে এতটুকু বয়সে বিয়ে, কী সব বলছো আপা? আমাদের মনতা তো এখনো ছোট, নিশ্চয়ই কিছু ভুল বলছে ও। কী বলেছে তোমাকে? সিমির কণ্ঠে বিস্ময় আর অস্বীকার। মনতা তাকিয়ে রইল তার ছোট মায়ের দিকে। ইস, কতটা সরল, কতটা বিশ্বাসী। তিনি তো কিছুই জানেন না, জানবেনই বা কীভাবে? মনতা তো বলতেই পারেনি কখনো, কারণ সিমি তখন নতুন বউ হয়ে ঘরে এসেছিল। তখন মনতার বিয়ের সবেমাত্র 5 মাস পেরিয়েছে। কিন্তু মনতার বিয়ের 2 মাসের মাথায় মনতাকে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে পরিবারে শুরু হয় তুমুল বিতর্কতা। রাজান তখনই রেগে গিয়ে এক কথা সম্পর্ক ছিন্ন করে দেন। সাপ জানিয়ে দিনের পর থেকে এই বিষয়ে কেউ যেন একটি কথাও না বলে। আর দাদাজানের কথাই তো এই ঘরে শেষ কথা। তারপর 3 মাস পরে সিমি বিয়ে করে এই ঘরে আসে। কিন্তু আমান চৌধুরীর কথা অনুযায়ী মনতার ব্যাপারটা নিয়ে আর কোনো কথা কেউ তুলেনি, যার স্বরূপ সিমি এসবের কিছুই জানল না। এরপর থেকে মনতাও কাউকে কিছু বলেনি। কোনো সম্পর্কের কথা বলবে সে, যে সম্পর্কে কোনো রূপ নেই, কোনো মুখ নেই, কোনো স্পর্শ নেই, যাকে কোনোদিন চোখে দেখেনি, যাকে স্বামী বলে মেনে নিতে পারেনি, সে সম্পর্ক নিয়ে কী বলবে সে? মৌনতা তাকিয়ে রইল সিমির দিকে। সিমি হয়তো এত বিশ্বাস নিয়ে যে রাউসান আন্টিকে কথাটা বলল, তা যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে তার মনে হবে সারা দুনিয়া মিথ্যে, অনেকটাই কষ্ট পাবে। কিন্তু সেই বা কী করবে? শাহানাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সিমি বিস্মিত চোখে এগিয়ে এলো। তারপর শাহানার দিকে তাকিয়ে বলল, আপা আপনি চুপ করে আছেন যে? রাউসান আপা কী যা তা বলছেন এসব? আমাদের মৌনতা তো এখনো বাচ্চা মেয়ে। রাউসান নারা কিছু না বলে চুপ থাকা শাহানার দিকে দৃষ্টি ছুড়ে দিলেন। তারপর সিমির দিকে তাকে শান্ত গলায় বললেন, সেটা শাহানা আপাকেই বলতে দাও। সিমি থমকে গেল, চোখে মুখে অজানা প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল একে একে সবার দিকে। ঠিক তখনই মেজবউ রেহানা দৃশ্যপটে ঢুকে পড়ল। 3 জনকে এক জায়গায় গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝে গেল এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটছে। এমন ফিসফাসের সব মধ্যে ঢুকে সব আওলা ঝাওলা করে দিতে তার খুব ভালো লাগে। তার ভেতরের ক্ষুদ্র বিনোদন প্রিয় মনটা খুশিতে ডিগবাজি খেল। এসেই বুঝে ফেলল পরিস্থিতি মোটামুটি গরম। চায়ের কাপ না থাকলেও চায়ের টেবিলের মতোই গম্ভীর গরম আলোচনা চলছে পুরো দমে। নিজের মনে হাসি চেপে রেহানা পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। পরিস্থিতি বুঝে উঠতেই তার এখন আর আগের নাটক দীর্ঘ না হওয়ার জন্য আফসোস হচ্ছে না। মৌনতার যে জিনিসটা সে এতদিন সমাজে ছড়াতে চেয়েছিল, সে জিনিসটা নিয়েই প্রশ্ন উঠছে। উফ, এমন সুন্দর পরিস্থিতি বোধহয় আর আসেনি। রেহানার খুশিতে চোখ চকচক করে উঠল। যাকগে, ওই নাটকটা দীর্ঘ হলো না বটে, তবু এখানে তো টুকরো টুকরো শর্ট ফিল্ম চলছে পুরো দমে। রেহানার হঠাৎ করেই একটুখানি আফসোস হলো। আহা, এমন এক জমজমট দৃশ্যপথে যদি হাতে এক টুকরো পান থাকতো, কতই না ভালো হতো। পানটা মুখে রেখে ধীরে ধীরে চিবোতে চিবোতে সে এই গোটা দৃশ্যটা আরও উপভোগ করতে পারত, সিনেমার প্রথম সারির আসনে বসে থাকা এক গোপন দর্শকের মতোই। কিন্তু এই মুহূর্তে পান আনতে দোতলায় ওঠা মানে হলো অনেক কিছু মিস করে ফেলা। চোখের সামনে যেটুকু ঘটছে তার একটুও হাতছাড়া করতে চায় না সে। আজ বরং পানের লালসাটা সাময়িক ভুলেই থাকুক। এই রঙিন পরিবেশ চাপা টারে পড়ে না, আর ভেতরে ভেতরে খেলা করা নাটকীয় তার রসটাই আপাতত গিলুক সে। শাহানা নিজেকে সংযত করে কিছু বলার চেষ্টা করছিল, ঠিক তখন নিবিড় চৌধুরী ভারী পা ফেলে সামনে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি ছিল সোজা রওশনারার দিকে। এরপর গম্ভীর কণ্ঠে বললেন, কি জিজ্ঞেস করার আমাকে করো। রওশনারা একটু থমকে গেলেন, তার চোখে মুখে এক ধরনের বিস্ময় আর প্রশ্নের ছায়া। কিন্তু কিছু বলার আগেই নিবিড় চৌধুরী নিজেই বলে উঠলেন, মৌনতার বিয়ে হয়েছে কিনা, তাই তো? তারপরে এক মুহূর্ত দম নিয়ে তিনি কিছু বলতে যাবেন, তখনই পেছন থেকে আমান চৌধুরী নিঃশব্দ দৃঢ় উচ্চারণে বলে উঠল, হ্যাঁ হয়েছে, তবে সেই সম্পর্ক আমরা মানি না, তাই সেই সম্পর্কের আর কোনো অর্থ নেই, আমরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। এরপর তিনি হুইল চেয়ার সহ এগিয়ে এলেন। আমান চৌধুরীর কথা শুনে মেজবউ রেহানার চোখে এক চিলতে জ্বালা মেশানো তৃপ্তির ঝিলিক খেলে গেল। তার দৃষ্টি চকচক করে উঠল, যেন বহুদিনের কোনো ইচ্ছার মুখে এখন বাতাস লাগছে। কে জানে, আমান চৌধুরী এমন অনেক কিছু বলে ফেলেন, আর নিবিড় চৌধুরীও বারবার কথায় সায় জানায় সবসময়, কিন্তু শেষমেশ আমান চৌধুরীর মন নরম হয়ে গেলে সে সিদ্ধান্তগুলো আর বাস্তবায়ন করা হয় না। তখন আর ছেলেরাও এভাবে তা প্রয়োগ করো না। তবে এবার ব্যাপারটা আলাদা। এবার তারা প্রয়োগ না করলেও রেহানাকে এই ব্যাপারটা প্রয়োগ করতে হবে। রেহানার মস্তিষ্কে আগে হিসাবটা গুছিয়ে নিল। মৌনতা, যার জন্ম থেকেই তাকে একটা পরিবারের দায়বদ্ধতা বানিয়ে রাখা হয়েছে, পরিবারের চাপে শর্তে নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা এক অদৃশ্য বোঝা হয়ে রয়েছে মৌনতা। তাকে শেহতাজ আপা দেশে ফেরার আগেই নিজের ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে, এই ভাবনা রেহানার মনে এখনও প্রায় অমুক মতো। রেহানা নিজে থেকেই সব খুঁটিনাটি হিসেব করে ফেলে। শেহতাজ আপা যতদিনই প্রবাসে থাকুক না কেন, একদিন না একদিন তিনি দেশে ফিরবে নিয়ে আশ্বাসটা এতদিন ফোনে কথা বলার ভেতর দিয়েছিলেন তিনি। সে কথা হয়তো বাড়ির আর কারোর খুব একটা মনে নেই, কিন্তু রেহানার মনে সেই টুকরো বাক্যটা গেঁথে আছে তীব্রভাবে। শেহতাজ আপা ফিরবেন নিজের ছেলের জন্য উপযুক্ত সময় ও পরিবেশ খুঁজে আনতে। আর তার ফিরে আসার অর্থ তার ছেলে আর তার বিয়ে করা বউ মানে মৌনতার মুখোমুখি হওয়া।
আর মুখোমুখি হওয়া মানে মিলিত হওয়া রেহানার কাছে এ যেন এক অনিবার্য ঝড়, যে ঝড় কিছুতেই ঘনিয়ে উঠতে দেবে না। এমন সম্ভাবনায় সুশিক্ষিত প্রবাসে গড়ে ওঠা সুদর্শন ছেলেকে কী করে সে হাতছাড়া হতে দেবে? আজও রেহানার মনে ক্ষোভ, রাগ আর বঞ্চনার ছায়া গাঢ় হয়। সে তাজাপর ছেলেটার বিয়ের জন্য মনতাকেই কেন বেছে নিলেন শ্বশুরমশাই? কেন নয় রেহানার নিজের মেয়েটি? সুন্দর হাসিখুশি স্বভাবের, ধীরে ধীরে প্রবাসের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযুক্ত একটি মেয়ে তো ঠিক মৌনতার চেয়ে কম কিছু ছিল না। বরং তার নিজের মেয়ের সঙ্গে সে তাজাপর ছেলের বিয়ে হলে সে নিজেই হাজার পথ পেরিয়ে মেয়েকে বিদেশে পৌঁছে দিত। একদিন না একদিন দুই পরিবার মিলেই যেত। রেহানার চোখে এসব হিসেব ভুল ছিল না, বরং ভীষণ বাস্তব। একটিমাত্র ভুল হলো মৌনতা। ভুল সময়ে ভুল মানুষটির হয়ে সে এখন দাঁড়িয়ে আছে এমন এক জায়গায়, যেটি রেহানা মনে মনে নিজের সন্তানের জন্য গড়ে তুলেছেন বহু আগে থেকেই। রেহানা মুখ কুঁচকে ফেললো। যাকগে, সেসব পুরনো ভাবনায় কী আর হবে? এখন তো সময় পরের ধাপটা ভেবে দেখার, কীভাবে কাজটা হাতে আনা যায় সেই পরিকল্পনায় এখন মনে মনে হিসেব মিলিয়ে নেয় রেহানা। এমনিতেও সে তাজাপর ছেলে বিয়ের পরে একবার মৌনতার সঙ্গে কথা বলেনি। রেহানা তার মেয়ের কাছ থেকে শুনেছে, সেই অন্তত একবার কথা বলে তাদের সাথে খোঁজ ইঙ্গিত, কে আসলে তার মনোযোগের কেন্দ্রে, কে তার কাছে আপন আর কে নিছক দায়িত্ব। রেহানার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় ছেলেটা মৌনতার চেয়ে তার মেয়েকেই হয়তো বেশি পছন্দ করে। না হয় এভাবে বিয়ে করা বউ ফেলে অন্যদের খবর নিবে কেন? এ থেকেই তো সব স্পষ্ট। তার ঝোঁক কোন দিকে? রেহানার এখন এটাকেই সুনিপুণভাবে কাজে লাগানোর একমাত্র লক্ষ্য। রেহানা নিজের ভেতরেই সিদ্ধান্তে উপনীত হয়, যদি শেহতাজাপারা দেশে ফেরেন তবে তিনি চেষ্টা করবেন নিজের মেয়ের সাথেই যেন ছেলের বিয়ে হয়, সেটা যে কোনো মূল্যে। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় অন্তরা এখন মৌনতা। যতক্ষণ মৌনতা আছে ততক্ষণ এই পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। তাই আজই বাবার কথার ফাঁকে তাকে বুঝিয়ে দিতে হবে মৌনতার জন্য নাকি তার হাতে ভালো একটি পাত্র আছে দেশেই, উপযুক্ত সচ্ছল। তারপর ধীরে ধীরে সেই পথ মসৃণ করতে হবে। একটু সময় নষ্ট করা চলবে না। আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, তবে এই কাজ শেহতাজাপারা আসার আগেই শেষ করতে হবে। রেহানা বেশ উৎফুল্ল হয়ে বলে উঠল, ঠিকই বলেছেন আব্বা। যে সম্পর্কের কোনো মানেই নেই, যে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার কথায় এক মুহূর্তে ঘরে কিছুটা চাপা গুঞ্জন তৈরি হলো। তবে রেহানার স্বামী আলতাফ চৌধুরী থমকে গিয়ে চোখ তুলে শুধালো, তোমার কাছ থেকে আব্বা কোনো সাজেশন চেয়েছে রেহানা? রেহানা তৎক্ষণাৎ চুপসে গেল, কিন্তু পাশ থেকে নিবিড় চৌধুরী ভাইকে থামিয়েই বলে ফেলল, আহ ভাই, রেহানা তো খারাপ কিছু বলেনি। আমান চৌধুরী কিছু না বলে স্থির দৃশ্যে তাকিয়ে রইলেন। তবে চুপ থাকাটাকেই সম্মতি ধরে নিয়ে রেহানা আবারও সুযোগ খুঁজে নিয়েই বলে ফেলল, আব্বা, আমার কাছে একটা ফুটফুটে পাত্র আছে, আমার ভাইয়ের ছেলে রুবু। আমান চৌধুরী তাকালেন খানিকটা বিস্ময়ে। রুবু? রেহানা হালকা হাসলেন। হ্যাঁ, রুবু। আদর করে ডাকে ওকে। আপনি তো দেখেছেনই, ফুটফুটে ভদ্র, পড়ালেখায় ভালো, ভীষণ লক্ষ্মী একটা ছেলে। আমাদের মৌনতার সাথে একেবারে খাপে খাপ মিলবে। ঘরের পরিবেশটা যেন আবার একটু গাঢ় হয়ে উঠল, কারণ এই সাজেশন ছিল একরকম ঘুচিয়ে ফেলার খেলা। রাফসানারা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কেউ অবহেলায় একটা মেয়ের জীবন নিয়ে এতগুলো মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলছে। মেয়েটার নিজস্ব মতামত কোনো মূল্যও রাখে না। কেউ অবহেলায় একটা মেয়ের উপর সম্পর্ক চাপিয়ে দিয়ে আবার সেই সম্পর্ক অস্বীকার করে আর একটা নতুন সম্পর্ক চাপিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এরা কি আদৌ মানুষ? এত সহজে, এত ঠান্ডা মাথায় একটা জীবন্ত মানুষের ভবিষ্যৎ নিয়ে এমন খেলতে পারে? রাওশনারা নিজের মনে স্থির সিদ্ধান্তে পৌঁছালেন। মৌনতা তার নিজের মেয়ে নিশির চেয়ে কোনো অংশে কম নয়। এই বাড়িতে মৌনতার কোনো ভবিষ্যৎ নেই। সে যেভাবেই হোক মৌনতার জন্য একটা সুন্দর স্বাভাবিক শ্বাস নেওয়ার মতো জীবন এনে দেবে। চৌধুরী ভিলার এই বন্ধ কাঁচা থেকে তাকে বের করে আনতেই হবে, কেউ রাজি হোক বা না হোক। রেহানার কথা শেষ হতেই আলতাফ চৌধুরী ও তার ছোট ভাই সাদি দুজনে একসাথে হেসে উঠল। আলতাফ চৌধুরী হাসতে হাসতে রেহানার দিকে তাকিয়ে বলে উঠে, তুমি আমাদের মৌনতার জন্য তোমার ওই ভাইয়ের ছেলেকে প্রস্তাব দিচ্ছ? সিরিয়াসলি? রেহানা মুখ ভার করে বলল, এভাবে বলছো কেন? তার কথা শেষ হতে না হতেই সাদি কাঁধে হাত দিয়ে ভাইকে থামিয়ে দেয়। ভাই, এইভাবে বলো না। মেজভাবির মাঝে মাঝে মাথায় গন্ডগোল করে। রেহানা ভুরু কুঁচকে তাকালো সাদির দিকে। ভাবির তাকানো দেখে সাদি কী বলেছে সেটা বুঝতে পেরে ঠোঁটে আঙুল চেপে ধরল, মুখ ফুসকে বের হয়ে গেছে। তাদের ছোট্ট পারিবারিক কমেডির মধ্যে সিমির ঠোঁটে একফালি হাসি ফুটে ওঠে। সে চুপি চুপি হাসে। সাদির এরকম মুখ ফুসকে বেরিয়ে যাওয়া সংলাপগুলো তাকে সবসময় হাসায়। ঠিক এই সহজ সপ্রদীপ স্বভাবটাকেই তো ভালোবেসেছিল সে। রেহানার স্বামী আলতাফ হোসেন বড়দা আর বাবার মুখের দিকে তাকালো। মুখ দুটো থমথমে গম্ভীর। সে পরিস্থিতি স্বাভাবিক করতে স্ত্রীর উদ্দেশ্যে খানিকটা কড়া গলায় বলল, রেহানা, তুমি আসলে কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? রেহানা একটু দম না নিয়ে জবাব দেয়, ঠিক থাকবে না কেন? দেখো না, নিজের পরিবারের ছেলের সাথে বিয়ে দিয়ে আমাদের মৌনতার কী অবস্থা হয়েছে। তার চেয়ে আমার ভাইয়ের ছেলে অনেক ভালো, সবসময় আসে যায়, সম্পর্কটাও আপনজনের মতো।
সাদের মুখ দিয়ে আবার হাসি ফুসকে বেরিয়ে আসে, যদিও সঙ্গে সঙ্গে ঠোঁট টিপে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে। সাদের বারবার হাসি আর মেজো আপার কথা শুনে এতক্ষণে সিমি কিছুটা আন্দাজ করলো। মেজো আপার বলা সবসময় আসে যায় বলতে মেজো আপার ওই ভাইয়ের ছেলেটা। সে এক মুহূর্ত অপেক্ষা না করে মুখ খুললো। সে কি আবার তোমার ওই লম্পট ভাইফোঁটার কথা বলছো? রেহানা চোখ রাঙিয়ে তাকাতেই সিমি খানিকটা থমকে গেল, মুখে কথার গতি টেনে ধরল। আর সাদি, সে তো স্ত্রী সিমির কথায় হো হো করে হেসে উঠে আবার জোরে দম ফাটিয়ে। শাহানা তাদের স্বামী স্ত্রীর দিকে একটু চোখ গরম করে তাকালো। তার চোখের ইঙ্গিতেই দুজনে চুপসে গেল মুহূর্তে। যেমন দেবর তেমন তার বউ স্বামী স্ত্রী, দুজনেরই মুখ কোনো ফিল্টার নেই। ভাবনার আগে কথার গুলি ছুটে যায়। রেহানা চোখ রাঙিয়ে সিমির দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, মুখ সামলে কথা বল ছোট। সিমি তার ছেলের হাসি হাসতেই রেহানার মুখ রাগে লাল হয়ে উঠল, যেন আগুনে তেল পড়লো। এই মুহূর্তে তেলে বেগুনে জ্বলে উঠল সে। ঠিক তখনই এতক্ষণ নীরব থাকা আমান চৌধুরী গলা খোলেন। তুমি কি বলছো সেটা তুমি জানো মেজো বৌমা? রেহানা এক সেকেন্ড থেমে নিয়ে একবার কিছুটা শান্ত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ জানি বাবা, কেন জানবো না। আমার ভাইয়ের ছেলে আগেও একটা বিয়ে হয়েছিল, তাতে কি? বিয়ে হয়ে বউ যদি সংসার না করে চলে যায় তাহলে দোষটা আমার ভাইপোর কী করে হয়? আলতাফ যদি ঠান্ডা গলার জবাব দেয়, অবশ্যই দোষ হবে না, সে তো ধোয়া তুলসী পাতা, একেবারে সাধু বাবা যেন। স্বামীর এই কটাক্ষে রেহানার ভ্রু কুচকে ওঠে। সে রাগচপ্ত কণ্ঠে আঙুল উঁচিয়ে বলে ওঠে, তুমি চুপ করো, উল্টাপাল্টা কথা একদম বলবে না। হ্যাঁ, উল্টাপাল্টা কথা তুমিই বলতে পারো শুধু, আপন মনেই বিড়বিড় করে উঠল আলতাফ চৌধুরী। নিবিড় চৌধুরী রেহানার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আমাদের মৌনতার এখন এমন অবস্থা হয়নি যে কোনো বিবাহিত ছেলেকে গোছাতে হবে তাকে দিয়ে। আমার মেয়ে আমার জন্য বোঝা নয়, সেটা তুমি মনে রেখো। রেহানা চোখ পাকিয়ে পাল্টা জবাব দিল, এটা আপনি কি বললেন বর্দা? আমার ভাইয়ের ছেলেও অতটা খারাপ না যতটা আপনারা ভাবছেন। হ্যাঁ, একবার বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু সে তো অতীত। সেটাই যদি সমস্যা হয় তাহলে মনে করিয়ে দিয়ে আপনাদের মেয়েটারও তো বিয়ে হয়েছিল, ভুলে যাবেন না। আপনি মানেন বা না মানেন, ওর গায়েও একটা দাগ রয়ে গেছে। একবার বিয়ে হয়ে ভাঙা এই সমাজে এটা খুব সহজ কিছু না বর্দা। এখন বিশুদ্ধ পাত্র খুঁজে বের করুন তো দেখি, পান কিনা। রেহানার কণ্ঠে ছিল অপমান আর অবজ্ঞার এক বিষাক্ত মিছিল। মৌনতা এতক্ষণ সব চুপ করে সহ্য করছিল, কিন্তু মেজো মায়ের কথায় যেন হঠাৎ বুকের মধ্যে কিছু একটা আটকে গেল। আমার জীবনের দাগ, আপন মনে বারবার শব্দটা ঘুরপাক খেতে লাগলো। তার অস্তিত্বটা কীভাবে কেউ দাগ বলে সম্বোধন করতে পারে এটা যেন সে বিশ্বাস করতে পারছে না। মনতা কিছু না বলেই চুপচাপ পিছিয়ে এলো। যান্ত্রিক রোবটের ন্যায় একে একে সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠে যেতে লাগলো। চোখে জল নেই, মুখে শব্দ নেই, কিন্তু ভিতরটা তোড়পাড় হয়ে যাচ্ছে তার। মেজো মায়ের সেই কথাটা, ওর গায়ে একটা দাগ আছে, বারবার করাতের মতো তার মনের ভিতর চিড়ে যাচ্ছে। সত্যি তো, কে বিয়ে করবে তাকে? কে চাইবে এমন এক মেয়েকে যার জীবনে এমন একটি সম্পর্ক ছড়িয়ে আছে, যার শেকড় নেই, ছায়া নেই, অথচ কলঙ্কের মতো আঁচড় ফেলে গেছে। সিঁড়ির প্রতিটা ধাপে যেন মনতার আত্মবিশ্বাস এক এক করে ভেঙে পড়ছিল। এদিকে আমান চৌধুরী আর নিবিড় চৌধুরী দুজনেই চোখ ফিরিয়ে নিলেন। কারো চোখে পড়ে না মনতার নীরব হেঁটে প্রস্থান নেওয়া, কিন্তু সিমির চোখ এলালো না কিছু। সবাই চোখ ফিরে নিতে রেহানার চোখে স্পষ্ট ফুটে উঠল বিরক্তির ছাপ। সে বুঝে গেল তার প্রস্তাব কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সেও রেহানা এত সহজে হেরে যাওয়ার লোক নয় সে। ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো সে। সমাজে সব কিছু সে রুটিয়ে দিবে, এতে বাকিটা সমাজই করে দিবে। মনতা ধীরে ধীরে নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে ওঠার সময়ও এর ভার এখনও শরীর জুড়ে ঝুলে আছে। দরজায় হাত রাখতেই পাশের রুম থেকে ভেসে এলো একটা শ্বাসের শব্দ। ওই রুমটাই কাজিনদের, রিনি, রিহান আর সিমরানের। রিনি রিহান যমজ, মনতার থেকে 2 বছরের ছোট। ওরা মেজো মায়ের ছেলে মেয়ে। ওদের সঙ্গে সিমরান, যে মনতার নিজের ছোট বোন। এদের 3 জনের বয়সের ব্যবধান তেমন কিছু নয়, কয়েক মাসের দিক ওদিক। তাই সবসময় এদের একসাথে দেখা যায়। তাদের হাসির মধ্যে ভেসে আসছে ছোটো মায়ের মেয়ে ও ছোট্ট নোভার অদ্ভুত বলি। 1.5 বছরের মেয়েটার তোতলামি আর অদ্ভুত উচ্চারণে কণ্ঠে কণ্ঠে মিশে এক আনন্দঘন পরিবেশে তৈরি হয়েছে ওদের ঘরে। একবারের জন্য মনতার ইচ্ছে হলো নিজের দরজা ফেলে সে পাশের ঘরে ঢুকে যায়, মিশে যায় ওদের মাঝে, হেসে ফেলে একটা শব্দ একটুখানি। কিন্তু পারল না। হাসির শব্দটা তাকে কাছে টানলো না, বরং ঠেলে দিল আরও দূরে। পাশের ঘর থেকে নুভার কণ্ঠে একটা আওয়াজ এলো, আইদু আইদু, তক তক। এরপরে একটা সমবেত হাসি। মনতার রুমের দরজায় এসে থামলো। ঢুকবে কি ঢুকবে না এই দোলাচলে দাঁড়িয়ে এসে অনুভব করল, ভেতরে ঢুকেই হয়তো আরও বেশি একা হয়ে যাবে। সেই একাকিত্ব, সেই চুপচাপ রুম আর নিতে ইচ্ছে করলো না। তার বদলে মনে পড়ল নুভার কথা। ওর ছোট্ট ভক্ত 1.5 বছরের নুভা, যেটা একটু হাসলেই ওর মন উজ্জ্বল হয়ে যায়। নিজেই ভাবলো একলা বসে ডিপ্রেশনে যাওয়ার চেয়ে বরং নুভার সঙ্গে সময় কাটাই। ভাবনার সাথে সাথে সিদ্ধান্তে পৌঁছালো। পা ঘুরিয়ে নিল পাশের রুমের দিকে। আস্তে করে দরজাটা খুলে ঢুকতে চমকে উঠল এক মুহূর্তে।
রুমে সবাই গোল হয়ে বসে বসে, মুখে চাপা হাসির ছাপ। তবে নজর টানার মূল কেন্দ্র একমাত্র নোভা নয়, ও ছিল মাঝখানে বসা। তার চোখে খেলা করছিল টলটলে আনন্দ, কিন্তু চারপাশের সবার চোখ মোবাইলের পর্দায় আটকে। কি যেন দেখছে ওরা। মনতা ধীরে ধীরে এগিয়ে এসে উঁকি মেরে দেখতে রিহান মুহূর্তে চমকে উঠে মোবাইলটা পাশের বালিশের নিচে গুঁজে ফেলল। নুবার মুখে এক মুহূর্তের থমকে যাওয়া, তারপর সে মাথা কাত করে একটা স্বভাব দৃষ্টিতে মনতার দিকে তাকালো। মনতার মনে সন্দেহের শিকড় কেটে গেল। কণ্ঠটা কড়া হলো, মোবাইলে কি দেখছিলে? এত গোপনে লুকাতে গেলে কেন? দে তো দেখি। রিহান ইতস্তত কণ্ঠে বলল, কিছু না আপু, আমরা এমনিতে সিরিজ দেখছিলাম আপু। রিনি আগ বাড়িয়ে কথাটা বলে সিমরানকে মোবাইলটা দিয়ে চোখ ইশারা করলো যাতে বালিশের নিচ থেকে মোবাইলটা সরিয়ে ফেলতে। মনতার সন্দেহ হলো, মনে তো হয়েছে তারা ফোনে কারোর সাথে কথা বলছিল, কিন্তু মনতা আর ঘাটল না। হয়তো তারই শোনার ভুল। সে নিজের ক্লান্ত মনটাকে বেশি উত্তেজনায় না নিয়ে নুভার দিকে হাত বাড়ালো। নুভা হাসি মুখে ছুটে এসে মনতার কোলে উঠতেই খিলখিলিয়ে হেসে ফেলল। মনতা নরম গলায় বলল, আমার ছোট্ট নুভা, তুই তো আমার একমাত্র শান্তি। ঠিক তখনই নুভা তার কাঁধে মাথা রেখে একরাশ আদরে বলে উঠল, মাও আইদু আইদু তকো তকো। মনতা থমকে গেল। সে নুভার কথায় হিসাব মিলাতে লাগলো। মাও মানে সে জানে, ওই নামেই নুভা ওকে ডাকে। নুভার সব ডাকি এরকম। মৌনতা নামটাকে সে কীভাবে যেন সংক্ষিপ্ত করে তার ভাষায় মাও এনেছে। তকো মানে চকোলেট, এটাও বোঝা যায়, কিন্তু আইদু ওটা কাকে বলছে? কার নাম? এ নামে তো ওদের বাসায় কেউ নেই। আর নুভা তার ভাষায় যে কোনো নামকে ছোট করে ডাকে, তাই বোঝাও মুশকিল। আইদুটা কি? এটা মনতার মাথা থেকে গেল না। নতুন কেউ এলো নাকি? কিন্তু কে আসবে? এখানে তো এই নামে কাউকে ডাকে না নুভা। নাকি কেউ আছে যে লুকিয়ে আছে? মনতার চোখে ধীরে ধীরে ছায়া নামে। সে নুভার মুখের দিকে তাকায়। নুভা তখন কাঁধে মাথা রেখে তার গলার কাছে মুখ গুজে আছে আর ক্ষীণ স্বরে উৎফুল্ল কণ্ঠে বলি ছড়ায়, আইদু আইদু। নুভা কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে মনতা টেরই পায়নি। ওর নিঃশ্বাসের কোমল স্পর্শ এখনো মনতার গলার পাশে উষ্ণতা ছড়াচ্ছে। এতটুকু মেয়ে অথচ কতটা প্রভাব ফেলতে পারে এতখানি উপস্থিতিতে। ঠিক তখনই সিমি এসে রুমে ঢুকলো। মেয়েকে মনতার কোলে দেখে হেসে ফেললো। এই মেয়ে হয়েছে আমার, অথচ এক মুহূর্তে আমার কাছে থাকে না, সারাদিন শুধু তোদের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায়, আর রাতে এসে আমাকে জ্বালায়। সিমি নুভাবে কোলে নিতে নিতে হাত বাড়াতেই থেমে গেল। তার দৃষ্টি আটকে গেল মনতার মুখে চোখে এক অনমস্কতার ছায়া, আর তার চোখে মুখে ভেসে উঠেছে। সিমি ধীরে ধীরে জিজ্ঞেস করলো, মনতা? হ্যাঁ। মনতাও চোখ ফিরে তাকালো। সিমি কৌতূহলী দৃষ্টিতে শুধালো, কিছু ভাবছিলি? মনতা একটু থেমে বলল, আচ্ছা, তোমার জানা মতে নুভা কাউকে আইদু ডাকে? সিমি ভ্রুকুচকে ভাবলো কিছুক্ষণ। না তো, তবে এখন তো কত রকম শব্দ শিখেছে, নতুন নতুন উচ্চারণে কত কিছুই তো বলে। এমনই হতে পারে। মনতা নরম গলায় বলল, হতে পারে হয়তো। এই বলে ওর চোখ কিন্তু আবারও এক অনিবার্যনীয় সন্দেহে ঘোলাটে হয়ে উঠল। সিমি নুভার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা, আমি ওকে শুইয়ে দিয়ে আসি, রাতের খাবার তোড়জোড় করতে হবে। নুভাকে আস্তে করে কোলে তুলে সিমি রুম থেকে বেরিয়ে গেল। মমতা ওদের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলো, কিন্তু মাথার ভিতরে এখনও ঘুরপা খাচ্ছে সেই শব্দ, আইদু। রাত নেমেছে ভালো মতোই। সবার খাবারের আয়োজন শেষ। একে একে সবাই টেবিলে বসেছে, কিন্তু মনতার আসার নাম নেই। শাহানা থামলো না। নীরবে শুধু সিমিকে একটা প্লেট এগিয়ে দিল। তুই একটু মনতার রুমে এটা দিয়ে আয়, কিছু বলিস না, আমি এখানে এসব বেড়ে দিয়ে মেয়েটার কাছে আসবো। সিমি মাথা নেড়ে হ্যাঁ জানাতেই শাহানা ব্যস্ত হাতে ডাল ভাজি তুলে নিতে নিতে বলল, আগে এদিকে খাবারের কাজগুলো শেষ হোক, তুই ততক্ষণ এটা দিয়ে আয়। সিমি ধীরে ধীরে প্লেট হাতে রওনা হলো। মনতার রুমে পা রেখেই তার ভেতরটা আলগা হয়ে গেল। এই ঘরটা যেন এক ধরনের প্রশান্তি ছড়ায়। পরিপাটি সুশৃঙ্খল, ছিমছাম, একটা পর্দা ভুল করে ভাঁজ হয়ে থাকে না এখানে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই পরিচ্ছন্ন মেয়েটিকে দেখে সিমির চোখে মুখে মলিনতা এসে গ্রাস করলো। এত পরিপাটি, এত গোছানো হয়ে কি হবে? তার জীবনটাই তো অগোছালো। এতটুকু বয়সে কত কিছুই না সহ্য করতে হচ্ছে মনতাকে। এত কষ্ট, এত বোঝা, অথচ একটু বয়সে মুখ ফুটে কিছু বলে না, কোনো প্রতিবাদ করে না। মেয়ে মানুষ এত নরম হয়ে চলে? সিমি নিজেকে সামলে নিয়ে ধীরে মনতার দিকে এগিয়ে গেল। মনতা? মনতার কণ্ঠে হালকা ঝিমধরা সুর, চোখ কিন্তু জানালার বাইরে স্থির। সিমি একটু থেমে বলে, জানালাটা বন্ধ করে দে, রাতে জানালা খুলে বাইরে তাকানো ভালো না। মনতা একবার মুখ ফিরিয়ে চাইল। এসব কুসংস্কার তুমিও বিশ্বাস করো ছোটো মা? সিমি হালকা হেসে বলল, না করলেও অনেক কিছু করতে হয়। মনতার নিচু কণ্ঠে বলে উঠল, আমার জীবনের দাগটাও কি সেরকম, যা না মানলেও মানতে হয়? সিমি এবার মুখটা একটু শক্ত করলো, তারপর ধীর পায়ে গিয়ে খাবারের প্লেটটা ড্রেসিং টেবিলের পাশে নামিয়ে রাখতে রাখতে বললো, এসব বাদ দে, এগুলো খেয়ে নে। মনতা তখন খুব নিঃশব্দে বলল, তুমি আমার উপর রাগ করেছো? সিমি একটু চমকে তাকায়। কেন? তোমাকে আমার জীবনের ব্যাপারে কিছু বলিনি বলে? সিমি একটুখানি হাসলো। না,
কণ্ঠে কোনো অভিযোগ নেই, ছিল কেবল একটা মায়াবী নির্জনতা। সিমি আরও কিছু একটা বলতে চাচ্ছিল, হঠাৎ পেছন থেকে পা টিপে আসে একজনের উপস্থিতি টের পেল। সে ঘুরে তাকিয়ে দেখে দরজায় দাঁড়িয়েছেন শাহানা বেগম। সাদা সালোয়ার কামিজে সন্ধ্যার নরম আলোয় একজন কোমল ছায়ার মতো লাগছে তাকে। শাহানার চোখে একটা চিরচেনা ইশারা। নীরবে বলল, আমি এসেছি, তুই যা। সিমি মুহূর্তেই বুঝে গেল মামের নিঃশব্দ কথোপকথনের এমনই সময়। সে মাথা নোয়ালো, মনতার দিকে একবার তাকিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাতাসে যেন এক স্থির স্নিগ্ধ নীরবতা নেমে এলো। মনতা শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনির দোলনায় বসল। শাহানা নিঃশব্দে তার পাশে এসে বসলেন। দোলনাটা ধীরে দুলছে, যেন প্রতিটি দোলনার আকাশে ভেসে যাচ্ছে কোনো দীর্ঘশ্বাসের পঙ্কত্তি। মনতা বাইরে তাকিয়ে বিলের ফাঁক দিয়ে নিচে ছড়িয়ে থাকা গাছপালায় আলো আধারের খেলা। মুখে কোনো ভঙ্গি নেই, কিন্তু পুরো শরীর জুড়ে এক নীরবতা। এমন নীরবতা যা দীর্ঘ অপেক্ষা কিংবা ভেতরের হাহাকার থেকেই জন্ম নেয়। শাহানা মেয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়েটার জন্য তার বড়ই মায়া হয়। এতটুকু বয়সে এত জটিল জীবন। এই মেয়েটির জন্যই তো সে একসময় স্বপ্ন দেখত নতুন এক পৃথিবীর, যে কিনা তার বুকের উপর মাথা রেখে একদিন বলেছিল, মা আমি তোমাকে তোমার মতো হব। কিন্তু সেই মেয়ে এখন কতটা নির্জীব। শাহানা মেয়ের কাঁধে আলতো করে হাত রাখে। মনতা একটু কেঁপে ওঠে, কিন্তু মুখ ঘুরিয়ে তাকায় না। শাহানার চোখে ভেসে ওঠে মায়া আর অপরাধবোধের মিশ্র অভিব্যক্তি। শাহানা খাবারের প্লেট থেকে ছোট্ট এক লোকমা তুললে মনতার ঠোঁটের সামনে ধরতে মনতা এক ঝলক তাকিয়ে ম্লান হেসে ফেলল। শাহানা চোখ শুরু করে জিজ্ঞেস করেন, হাসিস কেন? মনতা চোখ নামিয়ে নরম গলায় বলল, আজ একটু বেশি মায়া দেখাচ্ছ তো। শাহানা কপালে ভাঁজ ফেলে শুধালেন, কেন, তোকে কি আমি খাইয়ে দিই না? মনতা মাথা নেড়ে উত্তর দিল, দাও, কিন্তু সেটা তো শুধু পরীক্ষা টরীক্ষার আগে, তখন আমার হাত ব্যস্ত থাকে তো। আজ তো আমার হাত দিব্যি ফ্রি। শাহানা গভীর একটা নিঃশ্বাস ফেললেন। মেয়েটা তার উপর যে রাগ করে আছে সেটা তিনি বুঝেছেন, কিন্তু জানেন না রাগটা কেবল তাকে ঘিরেই না, পুরো সংসারটাকেই ঘিরে। নে খেয়ে নে, নরম গলায় বললেন তিনি, যেন সেই নরমতাতেই মনতার সব কষ্টগুলো যায়। মনতা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। গলার স্বর ভার করে শাহানা আবার জিজ্ঞেস করলেন, তুই আমার উপর রেগে আছিস? না তো, মন খারাপ? আর কোনো রাগ ঠাক না রেখে মনতা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শাহানার কাঁধে, মুখ বুজে ঢুকঢুকে দেখল। কান্নাটা ভিতর থেকে উঠে এলো, নীরব বোবা চাপা এক কষ্টের বিস্ফোরণ হয়ে। শাহানা স্তব্ধ হয়ে গেলেন। বুকের ভিতর কেমন হাহাকার করে উঠল। এই তো সেই চঞ্চল মেয়ে, যার চোখে একদিন ছিল স্বপ্নের রং, এখন সেই রঙে চোখে কেবল ধোয়া। তিনি মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মেয়ের কান্না দেখে তার ভিতরে ভিতরে একটাই কথা বারবার ধ্বনিত হতে লাগলো, না, আমি এটা হতে দেব না। কেউ পারবে না আমার মেয়েটার জীবনটাকে এভাবে ছারখার করতে। যত কিছুই হোক, আমি আছি তার পাশে। মনতা ঠোঁট কাঁপিয়ে খুব ধীরে বলল, মা তুমিও কি বিশ্বাস করো আমি জীবনে দাগ আছে? বলেই একটু থামলো। এরপর হালকা কাঁপা কাঁপা কণ্ঠে আবারও শুধু, আসলেই তো আমি সংসার করি বা না করি, আমি একজন বিবাহিত মেয়ে, যাকে নিজের স্বামীর মুখটাও দেখতে হয়নি কখনো। শাহানা অপ্রস্তুত হয়ে গলা নামিয়ে বললেন, পাগলি, এসব কেমন কথা? সমাজ তো এটাই বলবে মা। আজকে মেজমা যা বললেন ওটাই তো বাস্তব। আমি কলঙ্কিত। শাহানার গলা শক্ত হয়ে উঠল। ওর কথা বাদ দে, মানসরূপী বিষ, ওর কথার পেছনে তুই কান দিবি না। মনতা চোখের জল মুছে একটু থেমে বলল, তোমাকে একটা কথা বলবো মা, একটু অন্যায় আবদার। শাহানা সম্মতি জানাতেই মনতা একটু থেমে শুধালো, আমি রসুন আন্টিদের সঙ্গে ঢাকা চলে যেতে চাই। শাহানার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ভ্রু কুচিয়ে তিনি তাকালেন মেয়ের দিকে, যেন তার শরীর দিয়ে শীতল একটা ঝাঁঝিয়ে ওঠা বাতাস বয়ে গেল। মা। মৌনতা আচমকা শব্দটা ঝরে বলল গলার বেদনার ভার নিয়ে, বলো মা। শাহানা গলার কাছে দলা পাকানো কান্না ঠেলে প্রত্যুত্তর করলে, এসব কী বলছিস তুই? মনতা চোখের কোণ মুছে ফেলে ধীরে ধীরে বলল, জানি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি কষ্ট পাবে, আমিও পাবো, কিন্তু এই বাড়িতে থাকলে আমার জীবন এভাবেই থেমে থাকবে মা। আমার পড়াশোনাও ওইভাবে থেমে থাকবে। আমি কি পারি না মা নিজের মতো করে একটু সুন্দরভাবে বাঁচতে? মেয়ের কণ্ঠে একরাশ ক্ষোভ, কান্নার দীর্ঘদিন জমে থাকা অভিমানের গন্ধ টের পেল শাহানা। সে কোনো জবাব দিতে পারলো না। মনতা একটু থেমে আবার শুধায়, সবাই দেখি নিজের মতো করে জীবন বেছে নেয়, নিজের মতো বাঁচে, আর আমি সব কিছু ধরাবাঁধা নিয়মে আটকানো। এই 18 বছরের জীবনে এই বাড়ির গণ্ডি পেরিয়ে নিজের জীবনের কিছুই পেলাম না মা। শাহানা স্তব্ধ হয়ে বসে থাকলেন কিছুক্ষণ। মেয়েটার প্রতিটা কথাই যেন বুকের মাঝে কাটার মতো বিঁধল। একটাও কথা নেই যেন যেটা অযথা। মনতাকে ছোটবেলা থেকে তিনি আগলে রেখেছেন বটে, কিন্তু এই আগলানোর আড়ালেই যে পরিবারের মাঝে সে বন্দী হয়ে গেছে তা হয়তো বুঝতেই পারেনি। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়লেন তিনি। এরপর কণ্ঠ নামে বলে, থাকতে পারবে ওখানে সব ভুলে? মনতা চোখ তুলে তাকার চেষ্টা করবো মা, সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চাই আমি। শাহানা ঠোঁট কামড়ে নিজেকে সংযত করলেন। কষ্টটা বুকের এক পাশে জমে রইল। ঠিক আছে, আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। মায়ের কথায় মনতার চোখের ভিতরে আলোটা একটু জ্বরে উঠলো যেন। পরদিন সকালে বারান্দার দিকে পার বাড়াতেই মনতার কানে এলো চেনা সেই আওয়াজ। আগের দিনের মতোই পাশের রুম থেকে ভেসে আসছে নুবার খুশিতে ভরা কণ্ঠ, আইদু আইদু।
স্বরে এমন এক উচ্ছ্বাস যেন নোভা তার সবচেয়ে প্রিয় কাছের কাউকে ডাকছে, যার সঙ্গে তার গোপন বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু কে আইদু? সেই নাম তো এই বাড়ির কোনো পরিচিত কারোর সঙ্গে মেলে না। কে সে? কার সঙ্গে এভাবে ঘনিষ্ঠতা তৈরি হলো নোভার? মৌনতার কপালে ভাঁজ পড়ে। বিষয়টা আজ পরিষ্কার করতেই হবে। তড়িঘড়ি করে তাদের রুমে ঢুকে পড়ে সে। এবারও চেনা সেই দৃশ্য, রিনির হাতে থাকা মোবাইল হুট করে গায়ের নিচে চাপা পড়ে যায়। রিহান চট করে মুখ ফিরিয়ে নেয়, আর শিমরান দাঁড়িয়ে পড়ে অপ্রস্তুত ভাবে। সোজা সাপটা প্রশ্ন করে, মৌনতা, আইদুকে? রিনি কিছুটা হেসে ফেলে। আরে আপনি, আমরা কী করে জানবো? তোমাদের সাথেই তো সারাক্ষণ থাকে। নিশ্চয়ই সেই নাম কার থেকে শিখেছে। শিমরান খানিকটা গলা ছেড়ে ধরা পড়ে যাওয়ার ভয়ে জবাব দেয়, ও তো এখন অনেক কিছু শিখেছে। আপনি নতুন নতুন শব্দ বলে, এমনিই কোনো শব্দ হবে হয়তো। শিমরানের কথায় রিনি আর রিহান মাথা নেড়ে সায় জানায়, কিন্তু মৌনতার চোখের দৃষ্টি কঠিন হয়ে আসে। সে ধীরে গলা নামে বলে, উৎপত্তি কোথা থেকে বলো? হুট করে কোনো শব্দ মানুষের মুখে এমনি এমনি আসে না। ও যে ঘন ঘন এটা বলছে, তার মানে ওর মনে কারো একটা স্পষ্ট চিহ্ন গেঁথে গেছে। রিনি কিছু বলার আগেই রিহান গড়গড় করে বলেন, কোথা থেকে আসবে আবার? তুমি আমাদের অযথা সন্দেহ করছো আপু। কিছু লুকাচ্ছিস না তো? না। তড়িঘড়ি করে বলে এক প্রকার সটকে পড়ে তিনজনেই। মৌনতা থমকে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে নোভাকে কোলে তোলে। মেয়েটা কোলের মধ্যে এলেই খানিকটা শান্তি লাগে, কিন্তু মাথার ভেতরটা তখনই ঘূর্ণি পাখি চলছে। মৌনতা জানে ওরা কিছু লুকাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাদের অস্বস্তি। তাদের গড়গড় করে উত্তর দেওয়া, ওদের মোবাইলগুলো একবার চেক করতে হবে সময় অনুযায়ী, স্ক্রিন টাইম, কল লিস্ট, সব ভিডিও, সব কিছু। কে জানে ওই আইদুক কোনো বাস্তব অস্তিত্ব কিনা। তিনজন একসাথে যদি কিছু লুকিয়ে রাখে, তাহলে সেটা শুধু কৌতূহল নয়, সংকেত। যদি ভুল পথে হাঁটে, এখনই থামাতে হবে, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। সকাল গড়িয়ে এসেছে। ভোরের আলো চৌধুরী ভিলায় পাঁচিল দেয়াল ছুঁয়ে যেন উজ্জ্বল হয়ে উঠেছে। রান্নাঘর আর ডাইনিং স্পেস জুড়ে তখন চায়ের উষ্ণ বুদবুদে ওঠা শব্দ। ট্রে চামচের খটখটার কিচেনের অভ্যন্তরে ছড়িয়ে পড়া ঘিয়ের গন্ধে এক অনবদ্য ব্যস্ততা যেন ঘিরে ধরেছে। সবার ব্যস্ত পদচারণা আর ডাইনিং স্পেসে একটানা কথা বলার টুকটাক হাসির আওয়াজে একটা সজীব সকাল করে উঠেছে। রিনি, রিহান আর শিমরান তিনজনে এখন টেবিলের চারপাশে আধা ঘুম জড়ানো মুখে বসে আছে। তাদের চুল এলোমনে, চোখ কচলানো, আর মুখে ঘুমন্ত ক্ষোভ। আর তাদের সামনে দাঁড়িয়ে কড়া হাতে দায়িত্ব পালন করছে সিমি। সে এক হাতে পরোটা আর এক হাতে সবজি আর ডিম তুলে দিচ্ছে। বাচ্চাগুলোর আচরণ দেখে সিমির ঠোঁটের কোণে লেগে আছে এক টুকরো হাসি। আর কয়েকদিন পরে ওদের পরীক্ষা, অথচ এরা এখনও 10টা পর্যন্ত ঘুমানোর রাজকীয় রুটিন বজায় রেখেছে। সিমির এতে রাগ ধরে না, তীব্র জ্বালা ধরে। এই নিয়ে অনেকবার বড় আপার মেঝো আপার কাছে নালিশ করেও লাভ হয়নি। তারা শুধু মুখ টিপে বলেছে, তুই পারলে তোল এই তিনটাকে, তোকে দিলাম দায়িত্ব। তাই আজ সকালবেলাতেই নিজের মিশন 3 সন্তান ঘুম ভাঙার অভিযান সফল করে এনেছে শিবি। টেনে হিচড়ে একরকম গো ধরেই ওদের বাড়ি বসিয়েছে রাস্তার টেবিলে। তিনি আধা ঘুমে চোখ কসলতে কসলতে মুখ বাঁকালো। ছোটো মাকেও নিশ্চয়ই তার বাড়িতে ঘুমাতে দিত না, তাই আমরাও ভিকটিম। উনি নিজে যে কষ্ট পেয়েছেন, আমাদের সেই অভিজ্ঞতা দেওয়া তার নৈতিক দায়িত্ব মনে হচ্ছে। রিহান হালকা হাই তুলে সায় দেয়, শুধু নিজেই ভোগ করলে হয়? তাই আমাদের ঘুমও উনি আগে ভাগে বানিয়েছেন। ঘুম হারাম, সকাল হারাম, জীবন হারাম। সিমরান টেবিলের পাশে গড়াগড়ি খেয়ে পড়তে বসার ভঙ্গি করে বলে, আমি বলি ছোটো মা, এইবারে ঘুম শাসন মন্ত্রিত্ব হাতে পেয়েছে, বিশেষ করে আমাদেরগুলো। তুমি এমন করলে কেন ছোটো মা? সিমির কোনো প্রত্যুত্তর না পেয়ে তিনজনেই তখন এক নাগারে গুছিয়ে গুছিয়ে ছোটো মাকে গালি দেওয়ার মিশনে লেগে বলো। সিমি পাশ থেকে তিনজনের এই বিড়বিড় বিদ্রোহ শুনেও যেন কিছুই শুনছে না। চায়ের কাপ সার্ভ করতে করতে মুখে ঠোঁট টেপে হাসি ধরে রেখেছে সে। অভ্যস্ত এই সকালের ভাঙা কান্নার চোরা গোপ্পা রাগ দেখে তার বেশ মজা লাগে। চোখে মুখে এখনও ঘুমের রেই, গালভরা অভিযোগ আর নাক ছিটকানো হাসিতে ভরপুর সকালটা যেন তার নিজের জীবনের কোনো উষ্ণ ছায়ার মতো। এই বোকা বাচ্চাগুলোর দিনরাতের খুনসুটিই তো তার নিজের পৃথিবী। আলতাপ চৌধুরী খেতে এসে রিনিদের তিনজনকে একসাথে দেখে চোখ কুঁচকে মুচকে হাসলেন। তারপর সিমির দিকে তাকে দারুণ বাহবাদার ভঙ্গিতে বললেন, ওরে মা সিমি, তুমি তো আজ একেবারে ইতিহাস গড়ে ফেলেছো। সূর্য কোন দিক থেকে উঠিয়েছো শুনি? এ তো নজিরবিহীন ঘটনা। সাদি চেয়ার টেনে বসতে বসতে চোখ টিপে মুখে ভাবের ছায়া এনে বলল, কার বউ দেখতে হবে তো? সিমি সাথে সাথে চামচ হাতে তুলে দেখিয়ে খোঁচা ছুড়ে দেয়, যেখানে সেখানে নিজের নামে ক্রেডিট নেওয়া বন্ধ করো। তুমি জীবনে একদিনও ওদের বিছানা থেকে তুলতে পেরেছো? এখন এসে দিব্যি ক্রেডিটের থলি গুছিয়ে বসেছো। সাদি হালকা গম্ভীর হয়ে গেল, বুঝে গেল পরিস্থিতির ভারসাম্য রক্ষা করতে গেলে নিজের পক্ষ নেওয়া চালাকির কাজ না। তখন একুল ওকুল দুকুলি ডুবে যাওয়ার আশঙ্কা। সোজা সাপটা হিসেব করে সে একবার চালাকি করে পলিটিক্যালি ডাইরেক্ট ভঙ্গিতে বলে বসলো, আরে ঘুম হলো সাধনার জিনিস। এই ঘুম ভাঙিয়ে তুলে এনে যে ক্রেডিট নিতে চায়, সে আসলে ঘুমের মাহাত্ম্য বোঝে না। তারপর এক ঝটকায় বাচ্চাদের দলে নাম লেখালো। শিশু দোষ গাম্ভীর্যে তিনজনের দিকে তাকিয়ে আবার বলে ওঠে,
বাচ্চারা তোরা কালকে ঘুমানোর আগে দরজাটা ঠিকমতো বন্ধ করে নিস, যাতে কেউ এসে তোদের সাধনার ঘুমে বিঘ্ন ঘটাতে না পারে। যদি বাইরে থেকে শব্দ আসে তো আমাকে জানাস, আমি তোদের রুমে একটা এয়ারপোর্ট বক্স এনে দিব, যাতে ভেতরে শুধু ঘুম আর ঘুম। এরপর থেমে শুধায়, ঘুমটা যদি আরামে না হয় তাহলে পুরো জীবনটাই বৃথা। অনলি ঘুম ইজ রিয়েল, বাকি সব মায়া। দুনিয়া উল্টো যাক, ভূমিকম্প হোক, বিয়েবাড়ি হোক, ঘুম যদি ঠিকঠাক হয় তাই আসল শান্তি। নিবিড় চৌধুরী খাওয়ার টেবিলে এসে চেয়ারে বসতে বসতে স্বাদের দিকে তাকিয়ে চোখ কুচকে বললেন, নিজে তো এক ফাঁকিবাজ ছিলি, এখন আবার বাচ্চাগুলোকেও ফাঁকিবাজ শেখাচ্ছিস। সাদি হাত তুলে নির্লিপ্ত গলায় প্রত্যুত্তর দিল, আরে বড়দা, তা আমি কিভাবে করতে পারি? আমি তো এখন পুরো সংসারী মানুষ। হয়েছে হয়েছে, চুপচাপ খা বলে নিবিড় চৌধুরী পেটে মন দিলেন। সিমি এক হাতে চামচ তুলে চোখ বড় বড় করে সাদির দিকে তাকালো, মুখ নিচু করে ফিসফিস করে বলল, আর একটা কথা বেরোলে চামচটা ঠিক গলার মধ্যে ঢুকাই দিব। আলতাফ চৌধুরী হেসে ফেলেন, পাশে বসে বলে উঠলেন, ভাই সুনামি আসার আগে বাঁচতে চাইলে ভালো হয়ে যা। সিমির ভয়ঙ্কর হুমকি আর আলতাফের সুনামি মন্তব্য দুটোই যেন জাদুর মতো কাজ করলো। সাদি মুহূর্তে চুপ হয়ে গেল। এখন একটা কথা বেশি বললেই রুমে গিয়ে সিমি ভাব নিয়ে তাকে এমন ঝাড়বে যে কেউ এসে বাঁচাতে পারবে না। সাদি নিজে থেকেই সব উপলব্ধি করলো, বাঁচতে চাইলে চুপ থাকা শ্রেয়। এরপর সে নিঃশব্দে প্লেটের দিকে মন দিল। সাদের এই হঠাৎ পাল্টে যাওয়া দেখে রিনি, রিহান আর সিমরান তিনজনেই একসাথে কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, ছোটো চাচ্চু, এটা কি হলো? তুমি না আমাদের পক্ষ নিয়ে কথা বলছিলে? সাদি এবারও মাথা না তুলে প্লেটের উপর ভ্রু নামিয়ে গম্ভীর গলায় ফিসফিস করে বলল, নিজেদের ঢিল নিজেরা সামলাতে শিখো প্রিয়, একা চলতে শিখো। তিনজনেই হতচকিত চোখে একবার সাদির দিকে একবার একে অন্যের দিকে তাকিয়ে মুখ বন্ধ করে নিল। বুঝে গেল আজ সাদির ঘরোয়া রূপ সক্রিয় হয়েছে, যেটা বিয়ের পর থেকে হয়ে আসছে। আর সাদির বারে বারে পাল্টে খাওয়া স্বভাব সম্পর্কে সবাই ভালোই আগে থেকে অবগত। মনতা সকালে ঘুম থেকে উঠে ধীরে পা ফেলে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখ গেল রিনি সিমরানদের রুমটির দিকে। দরজা খোলা, ভিতরে নিশার, চারপাশে ছড়িয়ে থাকা বিছানার চাদর জানান দিচ্ছে তারা আজ অস্বাভাবিক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। মনতার মনে একটা শঙ্কা চেপে বসলো, মাথার মধ্যে পুরনো সেই শব্দ বেশি উঠল, বিকেলের সময়কার কলের আওয়াজ, নুভার আইদু বলা। এই সুযোগটাই খোঁজ নিতে হবে। চোখে মুখে তীক্ষ্ণ সতর্কতা নিয়ে সে রুমের ভিতর ঢুকলো। একটু খুঁজতেই তাকে নিচে রাখা একটা মোটা কাভার ছাড়া কনবাইড মোবাইলটা চোখে পড়ল। এই একটা ডিভাইসই যার মাধ্যমে তিনজনের কথাবার্তা চলে, যেন এটাই ওদের গেটওয়ে। মৌনতা ফোনটা হাতে তুলে নিল। বুকের ভেতরটা তখন ওঠানামা করছিল। সে ফোনের লক ঘেটে বিকেলের টাইমিং অনুযায়ী কল হিস্ট্রি দেখল। মোবাইল স্ক্রিনে ভেসে উঠল দেশের বাইরের 2টি নাম্বার। মৌনতার কপাল ভাঁজ হলো, দুটোই বিদেশি নাম্বার, দুটোই বিকেলের দিকে কল করেছে বা পেয়েছে। সে ফোনটা শক্ত করে ধরে কিছুক্ষণ তাকিয়ে রইল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, এই দুটার কোনটা সেই যেটার উপরান্তে সেই আইদু? কোনটা এমন অচেনা মানুষ যে শিশু মনেও এমন ছাপ ফেলেছে? শেষমেশ দোনমনক না করে সে 2টা নাম্বারই নিজের মুখে মোবাইলে তুলে নিল। রুম থেকে বেরোনোর আগে একবার চারপাশে তাকিয়ে নিল, যেন কোনো সাক্ষী না থাকে তার ছোট্ট এই তদন্ত অভিযানে। এখন তার হাতে আছে শুধু এই 2টা নম্বর, আর তার সাথে বেড়ে চলা হাজারটা প্রশ্নের ছাপি। খাওয়ার মাঝে রাউসানারা হঠাৎ করে ভেতরে এসে দাঁড়ালেন। তার এই অপ্রত্যাশিত আগমন যেন চৌধুরী বিলের সকালের পরিবেশের হালকা কুয়াশার পরত নামিয়ে দিল। এত তাড়াতাড়ি তাকে আসতে দেখে উপস্থিত সবাই কুচকালেও মুখে কিছু বলল না কেউ। তাকে একবার নাস্তা টেবিলে বসার জন্য জোরাজোরি করলেও তিনি তা এড়িয়ে গেলেন। দাঁড়িয়ে থেকে দৃঢ় স্বরে বললেন, জরুরি একটা কথা বলতে এসেছি। আমান চৌধুরী কাঁধ থেকে শালটা একটু টেনে তুলিয়ে কপালের ভাঁজ ফেললেন। এত তাড়াতাড়ি? কী সেই জরুরি কথা? রওশনারা কোনো ভনিতা না করে সরাসরি বললেন, আমরা ঢাকায় চলে যাচ্ছি। নিবিড় চৌরিতে ওখানে এক টুকরো রুটি মুখে তুলে দিতে যাচ্ছিলেন। কথাটা শুনে থেমে গিয়ে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, ও মা, রওশন এই কথা আগে তো একবারও বলোনি? হ্যাঁ, হুট করেই সিদ্ধান্ত নিতে হলো। নিশিকে ভর্তি করতে হবে, ও তো এবার উচ্চ মাধ্যমিক দিল। ঢাকা শহরে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই তাড়াহুড়ো। নিবিড় কিছুক্ষণ মনো থেকে কাজ ঝাঁকালেন। ও ভালোই তো, ভেবেচিন্তে করেছে নিশ্চয়ই, বলে আবার খাবারে মনোযোগ দিলেন। সিমির চোখে মুখে একরাশ ক্ষোভ জমে উঠেছে। মুখটা সামান্য বাঁকিয়ে চুপচাপ ভাবে খাবারের দিকে তাকিয়ে রইল। মনে মনে গজগজ করে উঠল, নিজের মেয়েটার ভর্তি কোথায় হবে সেটা নিয়ে কোনো ভাবনা নেই, শুধু জীবন নিয়ে নাটক করে আর ছাইপার সিদ্ধান্ত নেয়। রওশনারা হালকা চোট টেনে একবার তাকালেন সবার দিকে, যেন বুঝে নিতে চাইছেন এই মুহূর্তে ঠিক কী বলা যায়। কিন্তু যেটা বলতে এসেছে সেটা তো বলতেই হবে। মনতা ধীরে মোবাইল স্ক্রিনে চোখ রাখে। ঠোঁটের কোণে চাপা উদ্বেগ, কপালের ভাঁজ, গভীর ভাবনা। প্রথম নাম্বারটিতে সে কল দেয়, রিং পড়ে। তারপর হঠাৎ করে কলটি কেটে গেল। কেউ ধরল না। একটু থেমে দ্বিতীয় নাম্বারটিতে আঙুল ছুঁয়ে দেয় সে। এই নাম্বারটা থেকে কলের সময় দেখা গিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের কথোপকথন, অথচ মাত্র কয়েক সেকেন্ডে তো কথা শেষ হওয়ার কথা না।
মৌনতা হিসাব করলো ওরা অনেকক্ষণ যাবতই কথা বলেছে, তাহলে হতে পারে এই নাম্বারটা ওই নাম্বারটার সাথে কোনোভাবে লিঙ্ক আছে। মৌনতা কল লাগালো, সে দ্বিতীয় নাম্বারেও একই গল্প। রিং বাজে, তারপর একসময় কেটে যায়। মৌনতার নিঃশ্বাস ছেড়ে ধপ করে বেডে বসে পড়ে। হঠাৎ একরাশ বিরক্তি আর অস্থিরতার মোবাইলটা তুলে বেডে ছুঁড়ে মারে। চোখ মুখে ভেসে ওঠে অপূর্ণতা আর আগ্রহের এক অদ্ভুত দ্বন্দ্ব। ঠিক তখনই মোবাইলটা আবার কাঁপতে শুরু করলো। মৌনতার বুক ধক করে উঠল। কল এসেছে, স্ক্রিনে সে অপরিচিত বিদেশি নাম্বার। মুহূর্তের মধ্যে সে ফোনটা টেনে নিল। কল রিসিভ করে কিছু বলতে গিয়েও কল আটকে গেল। ওপাশে কেউ কিছু বলছে না, শুধু ভেসে আসছে এক অপরিচিত গাঢ় নিঃশ্বাসের আওয়াজ। কিন্তু কতক্ষণই বা চুপ থাকা যায়। মৌনতার নিঃশব্দে কাঁপতে থাকা ঠোঁট ঠেলে উচ্চারণ করলো, হ্যালো। কিছুক্ষণ পেরিয়ে গেল। এরপর হঠাৎই উপাস থেকে ভেসে এলো এক গভীর ভরাট কণ্ঠ, পুরুষালী অথচ প্রখর স্নায়ু ঠান্ডা একটা আওয়াজ। ইয়েস, রায়েত ফাইজান স্পিকিং, হু আর ইউ? রওশনারা তারপর একটু থেমে নরম স্থির গলায় বললেন, আমাদের মৌনতাও তো এইবার উচ্চ মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট তো বেশ ভালো হয়েছে, ওকে কোথাও ভর্তি করাবেন না? আমান চৌধুরী চুপচাপ বললেন, ভাবছি। রওশনারা হঠাৎ একটু অস্বস্তিতে পড়ে গেল, তবুও মুখ থামালো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে একবার নিঃশ্বাস টানলো। মনে মনে বহুবার ঘুরে ফিরে যাওয়া কথাগুলো অবশেষে ঠোঁট পেরিয়ে এলো। আমার একটা প্রস্তাব ছিল, আসলে ভাবছিলাম বলবো কি না। আমার নিশির সাথে যদি মৌনতাকে একসাথে ভর্তি করে দিই কেমন হয়? ও আমার সাথেই ঢাকায় থাকবে, নিশির মতোই। দুজন একসাথে থাকলে সুবিধাও হবে। মুহূর্তেই যেন নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। হুট করে সবার দৃষ্টি গিয়ে থাকলো এক বিন্দুতে, রওশনারার চোখে। কেউ কিছু বলল না, অথচ প্রত্যেকেই যেন ভেতরে ভেতরে কেমন ধাক্কা খেলো। শুধু সিমির মুখে এক কোণে সন্তুষ্টির ছায়া খেলে গেল। সে তাকিয়ে রইল টেবিলের পাশে রাখা পাউরুটির ঝুড়িটার দিকে। অথচ মন ছড়িয়ে পড়লো বহু দূরে, ঢাকার কোনো অজানা কোণে মেয়েটার নতুন জীবনের সম্ভাবনা। ইয়েস, রায়েত ফাইজান স্পিকিং, হু আর ইউ? হঠাৎ ঠান্ডা গম্ভীর পুরুষকণ্ঠ কানে যেতে মৌনতার বুকটা ধরফর করে উঠল। মুহূর্তের জন্য যেন শিরদাঁড়ার উপর দিয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। গা শিরশির করে উঠল তার। কে এই রায়াত ফাইজান? এই নাম তো কাউকে চেনে না সে। নামটা শোনার পরপরই মস্তিষ্ক তন্ন তন্ন করে খুঁজে গেল পরিচয়ের ক্ষীণতম সুটুট, কিন্তু কিছুই পেল না। এই নামের চেনা জানা কেউ তো নেই। তাহলে কি ভুল নাম্বার তুলে ফেলেছে সে? না, আর ভাবার মতো মানসিক অবস্থা নেই তার। বুকের ভিতর হঠাৎ জমে ওঠা হাজার প্রশ্ন, উৎকণ্ঠার দ্বিধার ভার যেন মুহূর্তে নিঃশ্বাস আটকে দিতে লাগলো তাকে। আর কিছু না ভেবে দ্রুত কলটা খেতে দেওয়ার জন্য আঙুল নামিয়ে আনছিল। ঠিক তখনই ওই পাশ থেকে বিরক্ত কণ্ঠে আবার ভেসে উঠল পুরুষানী গম্ভীর কণ্ঠে, এক্সকিউজ মি, এনিবডি হিয়ার? সুরটা এবার একটু কড়া, প্রশ্ন নয়, যেন তীক্ষ্ণ দৃষ্টির মতো এক ধমক। এমন ধমক ভরা কণ্ঠে মৌনতার কণ্ঠ শুকিয়ে এলো, গলার স্বর যেন আটকে যাচ্ছে কণ্ঠনালীতে। তবু কোনো মতে ফিসফিসিয়ে বলল সে, সরি, আই থিঙ্ক আই ডায়াল রং নাম্বার। উপাস থেকে আর কোনো শব্দ এলো না, কেবল নিঃশব্দ। মুহূর্ত পেরিয়ে টুক করে কলটা কেটে গেল। বোঝাই গেল অপর প্রান্তের মানুষটি আর আগ্রহী নয়, বিরক্ত হয়ে সরে গেছেন। মৌনতার চোখে মুখে এক ধরনের অস্বস্তি, অনিশ্চয়তা। মাথার ভেতর যেন শব্দের গুঞ্জন ঘুরপাক খেতে লাগলো। রায়েত ফাইজান। ঠিক তখনই আবার ফোনটা সশব্দে বেজে উঠল। এবার কলটা এসেছে সেই প্রথম নাম্বার থেকে। মৌনতা ধায় পড়ে যায়, ধরবে না কি এবারও কল কেটে দেবে। কিন্তু কৌতূহল তাকে ছাড়ে না। হাত নিজের অজান্তে স্ক্রিনে গিয়ে পড়ে। সে রিসিভ করে। ফোনের ওপাশ থেকে এবার ভেসে এলো এক নারী কণ্ঠ, শান্ত, পরিপক্ক, অভিজাত কণ্ঠস্বর। হ্যালো, কে? মৌনতা ছটকা খায়। আপনি কি? গলাটা শুষ্ক হয়ে আসে তার। ওপাশ থেকে ভেসে আসে পরিচিত, বহুদিনেরও পরিচিত নাম। আমি শেহতাজ বলছি, আপনি? মৌনতার মস্তিষ্ক হাতরে কিছু একটা আন্দাজ করতে তার পিলে চমকে উঠল। শেহতাজ ফুপু? সে এক মুহূর্ত দেরি না করে কলটা কেটে দেয়। চোখের কোণে জল এসে জমে ওঠে। হৃদয়ের গভীর থেকে উঠে আসে এক নিঃশব্দ অভিমান, যা বহুদিনে জমে থাকা দুঃখের রূপ নেয়। তাহলে এই নাম্বারগুলো আসলে তাদেরই ছিল, ফুপু আর রায়েত ফাইজান। তবে কি নুভা আইদু বলেছিল রায়েতকে? আর তক মানে ছিল চকলেট, ওর প্রিয় মানুষ। ফুপু তার কেউ। নুভা হয়তো তাদের সাথে সময় কাটিয়েছিল কখনো, এবং সে মৌনতা এত কিছু না বুঝে সন্দেহ করেছিল। ভেবেছিল কে জানে ওরা কি অপরাধে জড়িয়েছে। এক তীব্র অপরাধবোধ এসে মৌনতার ভিতরটা জ্বালিয়ে দিতে লাগলো। নিজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতায়, অহেতুক সন্দেহের এই লজ্জায় সে নিজেই আর সহ্য করতে পারছে না। ছিক, আমি কি মনে করে এতটা নিচে নেমে গেলাম? মনে মনে উচ্চারণ করতেই বুকের ভেতর অভিমানের সাথে অনুশোচনার কাঁপুনি মিশে গেল। কিন্তু পরক্ষণে ঠিক সেই মুহূর্তে মৌনতার শরীর শীতল হয়ে গেল, পিলে চমকে উঠল। এই রায়াদি তাহলে এই সেই মানুষ যার নাম সে কোনোদিনই শোনেনি? অস্তিত্বটুকু পর্যন্ত প্রশ্নের মুখে ছিল, নাকি সে নিজেই ভুল, আসলে ভুল নাম্বার ছিল? মৌনতার ঠোঁট কেঁপে উঠল। শেহতাজ ফুপু, যিনি একটিবারও মৌনতার খোঁজ নেননি, অথচ বাকি তিনজন দিব্যি কথা বলছেন রিনি, রিহান, সিমরানদের সঙ্গে, হাসছেন, গল্প করছেন, এমনকি নুভার আইদু ডাকের পেছনে সেই মায়াময় সম্পর্কের প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন।
মৌনতার বুকের ভিতর যেন হঠাৎ করে শত কাটা বিঁধে গেল। তাহলে কি সত্যিই তাকে কেউ চায় না? কেউই না? মনের গভীর থেকে যেন এক কর্কশ রূঢ় উত্তর চলে এলো, না। কেনই বা চাইবে? তাদের চোখে তো সে শুধুই এক ভুল। হঠাৎ ঝোঁকের বিয়ে, যার দায় কেউ নিতে চায় না, এবং সে সাথে আসল সম্পর্কটাও চাপা দিয়ে দিয়েছে। চাইলেই তো কেউ একটিবার বলতো, তুই কেমন আছিস মৌনতা? একটা মেসেজ, একটা কল, একটা সম্পর্কের হালকা স্পর্শ। কিন্তু না, নিশ্চয়ভাবে কেউই চায়নি, এমনকি ফুপুও না। মৌনতা মাথা নিচু করলো। হৃদয়ের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস যেন দুঃখের সমুদ্রে ভেসে উঠল। তাহলে সে যে এতদিন নিজের ভাঙা সংসারের দৌড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল, সে যে ঘরের ভেতর থেকেও নিজেকে পর ভাবতো, তার এভাবে ছেড়ে বিয়ে যাওয়ার সিদ্ধান্তটা কি তবে একেবারে ভুল ছিল না? হয়তো এখান থেকেই বাঁচার শুরু। আমান চৌধুরী এক কথায় জবাব দিলেন, ওকে ঢাকায় পাঠানো হবে না। দ্বিধাহীন কণ্ঠে তিনি এমনটা কথাটা বললেন যেন সেই সিদ্ধান্তেই চাপা পড়ে গেছে মৌনতার ছায়া। তবে আশ্চর্যের বিষয়ে প্রথম নিবিড় চৌধুরী বাবার কথায় গলা মেলানো না, কিন্তু সে বাবাকে না বলারও সাহস জোগাতে পারল না। জিহ্বায় জড়ানো অনিরুদ্ধতা তাকে থামিয়ে দিল। অর্ধেক খাওয়া প্লেট ঠেলে দিয়ে সে শব্দহীন ভঙ্গিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। আমান চৌধুরী কপাল কুঁচকে শুধুন খাবার শেষ না করে উঠে পড়লে যে। খাওয়া শেষ বলেই মাথা নিচু করে দ্রুত পা ফেলে চলে গেল রুমের দিকে। পেছন পেছন নিঃশব্দে শাহানাও চলে গেল। নিবিড়কে জানালার ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে দেখে শাহানা ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাসে জানালার পর্দা দুলছিল, সেই সঙ্গে নিবিড়ের ভাবনাগুলো যেন এলোমেলো হয়ে ঘুরপাক খাচ্ছে। শাহানার উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সে। চোখে ক্লান্তির ছায়া, তবু কণ্ঠে আগ্রহের রেখা ঠেলে প্রশ্ন করে, কিছু বলবে? শাহানা সামান্য থমকে গিয়ে হালকা ভ্রুকুচকে উত্তর দিল, হ্যাঁ, কাল রাত থেকেই বলতে চাইছিলাম, তোমার তো যেন সময় হয় না। নিবিড় চৌধুরীর দৃষ্টি স্থির হয়ে রইল স্থির মুখে। একটা মেয়ে যার প্রাপ্য সময়টুকু কখনোই সে দিতে পারেনি। দিন রাতের হিসাব ছাড়া কখনোই বাবা ডেকেছে, নিঃশব্দে বেরিয়ে গিয়েছে। সে ব্যবসার প্রয়োজনে এক শহর থেকে অন্য শহরে ছুটে চলেছে। কিন্তু শাহানা, সে তার অনুপস্থিতিতে সবাইকে এক হাতে মানুষ করেছে। কোনোদিনও মুখ ফুটে বলেনি, তোমার ভাই বোনদের জীবন গড়ানোর দায়ে আমাকে একা ফেলে দিচ্ছ। কোনোদিন সে অভিযোগ করেনি, তুমি আমার পাশে নেই। নিবিড় জানে শাহানার জায়গায় অন্য কেউ থাকলে বহু আগেই সংসারে ফাটল ধরতো। অভিমানে, অভিযোগে হয়তো ওর আগের ঝড়ে ঘরটা ভেঙে যেত। কিন্তু শাহানা কোনো বিনিময় ছাড়া সবটুকু চুপি চুপি আগলে রেখেছে। নিবিড়ের ভাই বোনদের নিজেরই সন্তান ভেবে আগলে রেখেছে। যেদিন শাহানা বিয়ে করে এই বাড়িতে আসে, সাদি তখন খুবই ছোট। সে শিশুটিকে কোলে তুলে নিজের বুকের পাশে রেখে মানুষ করেছে শাহানা। সন্তান নিতে বিলম্ব করেছে যাতে সংসারের ভার আর কাউকে না দিতে হয়। ততদিন পর্যন্ত, যতদিন না ভাই বোনেরা নিজের পায়ে দাঁড়িয়েছে, ততদিন পর্যন্ত শাহানা নিজেকে মুছে নিয়ে এই পরিবারের শিকড় হয়ে থেকেছে। তবু তার কণ্ঠে কেউ কখনো উচ্চস্বরে অভিযোগ শোনেনি। সবার সাথে নিজের আপনার মতো সম্পর্ক রেখে প্রতিটি সম্পর্ক রক্ষা করে চলেছে। আর নিবিড় নিজের সন্তান জন্মের পরেও সেভাবে পাশে থাকতে পারেনি। ব্যস্ততা, দায়িত্ব কিংবা কর্তব্যের চাপে সন্তানদের সময় দেওয়া হয়নি। সে এখানে ওখানে চলে গেলেও শাহানা নীরবে এক হাতে সংসার সামলে সন্তান মানুষ করেছে। ঘরে যাতে অশান্তি না হয় সেদিকেও খেয়াল রেখেছে। তাই তো সন্তানের প্রপার টাইম না দিতে দিতে ওদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে নিবিড় চৌধুরীর। আর সেই অভাব, সেই দূরত্ব আজ রয়ে গেছে সন্তানদের আর তাদের মাঝে। তাই তো সন্তানরা তাকে ভয় পায়। এমনকি মৌনতার বিয়ের মতো গুরুতর সিদ্ধান্তেও তার মেয়েকে শাহানার সঙ্গে পরামর্শ করেনি। মেয়েও বাবার এক কথায় রাজি হয়ে গিয়েছিল, সাথে শাহানাও। তবু শাহানা কোনোদিন তাকে ভুল বোঝেনি, কোনোদিন আড়ালে বিষাক্ত কথার তীর ছড়েনি, সংসারে অশান্তি আনেনি। এই সময়ের পৃথিবীতে শাহানার মতো মানুষ সত্যিই দুর্লভ। তাই তো নিবিড়ের যত দায়িত্বই থাকুক না কেন, শাহানার সামনে দাঁড়ালেই ভেতর থেকে এক অদ্ভুত কৃতজ্ঞতা জেগে ওঠে। মাথায় হাজারো চাপ, তখনও সে চেষ্টা করে দূরে থাকতে, যাতে ভুল করেও শাহানার সামনে নিজের দূরতা প্রকাশ না পায়। কারণ এমন নিষ্পাপ সহনশীল হৃদয়ের মানুষকে কষ্ট দেওয়া তার অজান্তেও কোনোদিন করতে চায় না। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, একটা মানুষ এতটা নিঃস্বার্থ, এতটা ভালো কীভাবে হতে পারে? তুমি কিছু বললে না যে? শাহানার কণ্ঠে নিঃশব্দ অপেক্ষার মৃদুস্বর। নিবিড় চৌধুরী ধীরে ঘাড় ঘুরিয়ে স্থির চোখের দিকে তাকালেন। তার দৃষ্টিতে কৃতজ্ঞতা আর অপরাধবোধের ছায়া। ভিতরে চাপা ক্লান্তির সঙ্গে অকপট স্বীকারোক্তির আভাস মিশিয়ে সে মৃদু গলায় জবাব দেয়, কাল রাতে ব্যবসার অনেক চাপ ছিল, একটা বড় ডিল হাতছাড়া হয়ে যাচ্ছিল, তাই তো কোনো কথা শুনিনি তোমার। ভেবেছিলাম যদি আমার ভিতরে উত্তেজনা বা রাগের স্রোতে কোনো ভুল শব্দ তোমার দিকে ছুটে যায়, তাই দূরত্ব রেখেছিলাম। ব্যবসাটা না দেখলেও চলবে না, ক্ষমা করে দেওয়া আমায় শাহানা। শাহানা একটুখানি হাসলো, চোখে মুখে প্রশান্তির রেখা। তার স্বামী ঠিক কেমন মানুষ সে তো জানে, পাগল। এরপর একটু থেমে বলে ওঠে, তোমার কাঁধে পুরনো সংসার ব্যবস্থার ভার, তা তো আমি জানি, এজন্য ক্ষমা কেন চাচ্ছ? আলতাফ, সাদি ওরা এখনও ওইভাবে বুঝে ওঠেনি ব্যবসা সম্পর্ক। তুমি না দেখলে এই বিশাল দায়িত্ব কে সামলাবে? স্ত্রীর কথায় নিবিড় চৌধুরীর ঠোঁটে একটা নরম প্রশান্তির রেখা ফুটে উঠল। তুমি আমাকে অনেক বোঝো শাহানা। শাহানা ধীরে এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়। আমি না বুঝলে কে বুঝবে? তুমি বাইরে লড়াই করো, আমার দায়িত্ব তো এই ভিতরের ছায়া নিয়ে তোমাকে আগলে রাখা, তোমার জন্য অপেক্ষা করে থাকা। তাহলে তো তুমি জিতবে, আর তোমার যেটা মানেই তো আমার জেতা।
নিবিড় চৌধুরী হালকা হাসে, তারপর একটু ঝুঁকে শাহানার দিকে তাকিয়ে মৃদু গলায় কোমলতা এনে শুধায়, কি বলতে এসেছো শাহানা? শাহানা এক চুলও পিছু হটল না, চোখের গভীরে জমে থাকা আত্মবিশ্বাস আর মমতা দিয়ে উত্তর করলো, যেটা বলতে এসেছি সেটা নিশ্চয়ই তোমার মতো চতুর লোককে মুখে বলে দিতে হবে না, তাই না? নিবিড় চৌধুরী আর কিছু না বলে জানালার দিকে ফিরে তাকায়। বাইরের খোলা আকাশে পাখিদের উড়াউড়ি যেন হঠাৎ করেই তার চোখে ঝাপসা হয়ে আসে। তার ভেতরের দ্বিধা, দায় আর অতিপ্রিয় একসাথে জমে যায় গলায়। অগোচরে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরস্বরে বলে উঠে, এত দূরে মেয়েকে পাঠাতে মন সায় দিচ্ছে না। আর বাবাও, তুমি তো জানো তিনি সহজ রাজি হবেন না। তুমি একবারও ওনার মুখের উপর স্পর্শ করে বলে দেখেছো? চুপ করে থেকেই তো সবসময় রাজি হয়ে যাও। এই একবার নিজের সন্তানের জন্য হলে একবার বলে দেখো। নিবিড় চৌধুরী ঠোঁট চেপে ধরল, চোখে ভেসে উঠল মৌনতার মুখ। তার শান্ত নিরীহ মেয়েটা যে কখনো কারো বিরুদ্ধে কথা বলে না, আমাদের মৌনতা। সে একটুখানি থেমে নিঃশ্বাস টেনে শুধায়, একটা অচেনা জায়গায় গিয়ে কিভাবে মানিয়ে নিবে শাহানা? ওর মতো এত নরম, এত সংবেদনশীল মেয়ে ওকে পারবে? শাহানা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, কণ্ঠে গভীর মমতা মেশানো যুক্তির সুর তুলে প্রত্যুত্তর করে, তোমার বাবারা সবসময় মেয়েদের দুর্বল ভাবো, কিন্তু মেয়েরা খুব সহজে মানিয়ে নিতে জানে। তোমরা শুধু বাধা দাও, কিন্তু একটা সময়ের পর সন্তানের জীবন আর আমাদের ইচ্ছের মধ্যে ফারাক গড়ে ওঠে। আমাদের মৌনতা ওকে আমরা আমাদের মতন করে আটকে রাখতে পারি না নিবিড়। ওরও তো নিজের একটা জীবন আছে, স্বপ্ন আছে। আর এই বাড়ি, এই চৌধুরী ভিলা, ওর স্বপ্নকে যেন ধীরে ধীরে নিঃশব্দে গলা টিপে মেরে ফেলছে। কি বলতে চাইছো? নিবিড় চৌধুরীর প্রশ্নে সাহারা বেগম হালকা হাসলেন। সে হাসি যেন বহু বছরের চেনা অভ্যস্ততার ছায়া, মৃদু আত্মবিশ্বাসী। হাসি মাখা চোখে স্বামীর দিকে তাকিয়ে কপালের চুলগুলো একপাশে সরিয়ে বললেন, বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেল আর তুমি এখনো বুঝতে পারো না? তুমি তোমার চেহারা দেখেই সব বুঝে নাও। ভেঙে বলতে হবে? নিবিড় চৌধুরী চোখ নামিয়ে ফেলে, একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর জমে থাকে। আমি বাবাকে বলতে পারি, তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের মৌনতা পারবে? ও কি নিজেকে সত্যি মানিয়ে নিতে পারবে নতুন শহরে, নতুন পরিবেশে? শাহানা এবার গম্ভীর গলায় জবাব দিলেন, মেয়েটা নিজের রাউসানাপাকে জোর করেছে, বুঝতে পারছো ব্যাপারটা? এই জীবন আর ভালো লাগছে না তার। আমাদের দায়িত্ব ওকে মুক্তি দেওয়া। এই বাড়িতে থাকলেও ওই সম্পর্কে জের ওকে বেঁধেই রাখবে। বাইরের জগৎটা তো এখনও দেখেইনি নিবিড়। এই বয়সে তার জীবন কেবল শুরু হবার কথা, শেষ হওয়ার নয়। নিবিড় চৌধুরীর স্ত্রীর চোখের দিকে তাকায়। তার চিরচেনা চিরবিশ্বস্ত সঙ্গীচার চোখের ভাষা সে সবসময় বুঝে এসেছে। এবার একটু নরম গলায় শুধায়, তুমি পারবে ওকে ছাড়া থাকতে শাহানা? শাহানার চোখ যেন হঠাৎ করে ভিজে উঠল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। মেয়েটা দূরে গেলে কষ্ট তো তার সবচেয়ে বেশি হবে। ঘুমের ভিতর মেয়ের হাঁটার শব্দ, খাওয়ার টেবিলে তার পছন্দের খাবার, নরম হাসির আওয়াজ, সব যেন শূন্যতা হয়ে ধরা দেবে। তবু সে থাক, তার মেয়ে ভালো থাকুক। সে চায় এই ঘরের চেনা ব্যর্থ দমবন্ধ পরিবেশের বদলে মুক্ত হয় নিঃশ্বাস নিক, একটা স্বাধীন জীবন পাক। সে পরিবারের বোঝা হয়ে না থেকে নিজের মতো করে বাঁচুক। শাহানা নিজেকে বোঝাতে চায়। সে সান্ত্বনার প্রচেষ্টায় কাঁপন কণ্ঠে শুধায়, ও তো একবারের জন্য যাচ্ছে না, মাঝে মাঝে ছুটিতে আসবে। সান্ত্বনা দিচ্ছ নিজেকে? শাহানা আবারও হাসলেন। সেই হাসিতে অভিমান নেই, অভিযোগ নেই, শুধু এক মার নিরুপায় অথচ দৃঢ় স্নেহবোধ ছুঁয়ে থাকে প্রতিটি ভাঁজে। মেয়ে আমার কাছ থেকে একটা আবদার করেছে, সুন্দর জীবন বাঁচার জন্য। শাহানার কণ্ঠটা কাঁপছে, তবু ধীরে স্থিরভাবে বলে উঠল, আমি এতটুকু করতে পারি না? নিবিড় চৌধুরী হঠাৎ থেমে গেল। জানালার ধারে দাঁড়িয়ে থাকা মানুষটার কণ্ঠে এবার ভিন্ন এক সুর। গলায় জমে থাকা দীর্ঘশ্বাসটা হঠাৎ করে ফেটে বেরিয়ে আসে। বাবার কথায় মনোটার বিয়েটা দিয়ে আমি বোধহয় খুব বড় ভুল করলাম শাহানা। শাহানা পাশে এসে দাঁড়ায়, নিঃশব্দে তার হাতটা স্পর্শ করে বলে, বাদ দাও এসব কথা, যা হয়েছে তা ভুলে যাও। আমাদের এখন ওর জীবনটাকে নতুন করে গড়ার সুযোগটা দেওয়া উচিত। ওকে আগলে রাখতে হবে, মুক্ত করতে হবে। নিবিড় স্ত্রীর মুখের দিকে তাকায়, এমন দৃঢ় বিশ্বাস আর মমতায় মোড়া চোখ দেখে তার বুকটা হালকা হয়ে আসে। তুমি আমাকে কোনোদিন কিছু বলোনি, আজ যেহেতু বলেছো আমি অবশ্যই রাখবো তোমার কথা। কিন্তু শাহানা, তার কণ্ঠটা এবার একটু নরম হয়ে আসে, তুমি থাকতে পারবে ওকে ছাড়া? শাহানা একবার চোখ নামিয়ে আবার স্বামীর চোখে তাকায়। পারতেই হবে নিবিড়, কারণ আমি চাই আমার মেয়েটা সব দুঃখ, সব অপূর্ণতা কাটিয়ে উঠে নিজের মতো করে বাঁচুক, ভালোভাবে বাঁচুক। জীবনের প্রতিটা দিনে যেন ও আনন্দ খুঁজে পায়। আর কিছু না পারে এটুকু তো পারার কথা মা হয়ে। নিবিড় চৌধুরী আস্তে মাথা নাড়লেন, আমিও। চৌধুরী ভিলার ডাইনিং টেবিলে যেন হঠাৎ করেই নিস্তব্ধতা নেমে এলো। প্রতিটি মানুষ তাকিয়ে রইল আমান চৌধুরীর ঠোঁট থেকে ঝরে পড়া শব্দের অপেক্ষায়।
রাওশনারা মনে মনে টের পায়, কিন্তু কিছু একটা এমনই বলবেন যা তিনি শুনতে চাননি। নিবিড় চৌধুরী সে যে রঙে চলে গেছে না, এখনও ফিরেনি। আমান চৌধুরী দীর্ঘ নীরবতা শেষে তিরিশরে কঠিন সিদ্ধান্তে গুঞ্জন তুললেন। আমি মৌনতাকে কোথাও যেতে দিব না, ও এই বাড়িতেই থাকবে। এখান থেকেই যদি পড়তে পারে তাই করবে, আর না পারলে না করুক। মুহূর্তেই যেন মেঘলা আকাশ ভেঙে পড়ল রাওশনার হৃদয়ের উপর। একটুখানি আশা নিয়ে যেটুকু পথ পাড়ি দিয়ে তিনি এসেছিলেন, সব যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আমান চৌধুরীর কথায়। যদিও তিনি আন্দাজ করেছিলেন এমনটাই হবে, তবু আশার বালুচরে কিছুক্ষণ হাঁটতে চেয়েছিলেন। মনও তাকে সামান্য আশ্বাস দিতে চেয়েছিলেন যে কেউ অন্তত ওর পাশে আছে, কিন্তু এখন সেই আশ্বাসটা যেন নিজের বুকেই বিষ হয়ে ফিরে এলো। নিবিড় চৌধুরীকে এগিয়ে আসতে দেখা গেল, কিন্তু রাওশনের মনে আর কোনো আশা নেই সে যে ফিরে এসে বাবার কথার বিরুদ্ধে কিছু বলবে। কিন্তু হঠাৎই ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো নিবিড় চৌধুরীর প্রতিবাদী কণ্ঠ। বাবা, তুমি আমাদের ভালো চাও সেটা আমি জানি, তোমার প্রতিটা সিদ্ধান্তে আমাদের জন্য মঙ্গল ছিল, এখনও হয়তো আছে, কিন্তু আমার মেয়েটার জীবন কেন এভাবে আটকে থাকবে? ওকে কি নিজের মতো করে একটু বাঁচার সুযোগ আমরা দিতে পারি না? বছরের পর বছর বাবার ছায়া থাকা সেই নিবিড় চৌধুরী আজ যেন একবার নিজের মেয়ের জন্য দাঁড়িয়েছে বুক টান করে। আমি চাই আমার মেয়ে একটা সুন্দর জীবন পাক, নিজেকে গড়তে পারুক, নিজের মতো করে কিছু করুক। এই চার দেয়ালের মধ্যেই তোর সব কিছু নয়। এইটা যদি না বুঝি তাহলে বাবা হয়ে আমি কোথায় দাঁড়াই? শাহানার চোখে জল, সাদি আর সিমিও নীরবে তাকিয়ে আছে। কেউ ভাবতে পারেনি এমনটা হবে। আমান চৌধুরী অবাক বিস্ময়ে তাকিয়ে রইল ছেলের দিকে। বেশ কিছুক্ষণ পরে নিজেকে সামলে তিনি কণ্ঠ ক্ষীণ অভিমান মিশিয়ে প্রত্যুত্তর করলেন, এখানে কি সুন্দর জীবন না? নিবিড় চৌধুরী শান্ত গলায় জবাব দিলেন, অবশ্যই খুব সুন্দর, কিন্তু এই বাড়িতে থাকলে ওর প্রতিটা মুহূর্ত জড়িয়ে থাকবে সেই সম্পর্কের স্মৃতি নিয়ে, যেটা আসলে এখন শুধুই এক ধরনের বন্দিত্ব। এ কথায় যেন হঠাৎ আগুনে ঘি পড়ল। আমান চৌধুরী মুহূর্তেই রেগে উঠলেন। তার কণ্ঠ হঠাৎ চিৎকার হয়ে ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণায়। বন্দি জীবনের কি দেখলে তুমি নিবিড়? এ বাড়িতে, এই পরিবারের মধ্যে যেখানে সে বড় হয়েছে, সেখানে ওর জন্য এত কিছু করা হয়েছে, ওটা কি তোমার চোখে বন্দিত্ব? কিন্তু এবার আশ্চর্যজনকভাবে চুপ করে থাকলেন না নিবিড় চৌধুরী। বাবার রাগী চিৎকারের সাথে সমান তালে সুর মিশিয়ে সেও চেঁচিয়ে উঠল, হ্যাঁ, এখানেই তো সমস্যা বাবা। এখানে থাকলে প্রতিটা চোখে, প্রতিটা কথায় ওকে সেই সম্পর্কের জালে আটকে রাখা হবে। তুমি হয়তো সেটা দেখতে পাও না, কিন্তু আমি দেখি মৌনতা কীভাবে নিজের মধ্যে একটু একটু করে গুটিয়ে নিচ্ছে নিজেকে। বাবা হয়ে আমি চাই না আমার মেয়ে সেই বন্ধনকে বয়ে বেড়াক, যেটা শুধু সম্পর্কের নাম ধরে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে তার জীবনে। ঘর নিস্তব্ধ, চারপাশে ছড়িয়ে পড়েছে বাবা আর ছেলের কঠিন বিষাদময় দ্বন্দ্ব। নিচ থেকে ভেসে আসা উত্তপ্ত কণ্ঠগুলোতে মৌনতা থমকায়। সবার এত চেঁচামেচি শুনে তার ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। দাদা জানার বাবার কণ্ঠস্বর, কিন্তু এমন তো কোনোদিন হওয়ার কথা ছিল না। হাতে ধরা মোবাইলটা ধীরে রেখে দ্রুত পায়ে সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ায় সে। নিচের দৃশ্যটা অবলোকন করতে হৃৎপিণ্ড যেন এক মুহূর্ত থমকে গিয়ে আবার ধুকপুক করতে শুরু করলো। নিচে স্পষ্ট দেখতে পাচ্ছে বাবা এবং দাদাজান তর্কে লিপ্ত, যেটার মূল কেন্দ্রবিন্দু মৌনতার বিশ্বাস হলো না এটা কি আদৌ সম্ভব। তার জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল, কখনো তো এমন দেখেনি। বাবা কখনো দাদাজানের সামনে উচ্চ স্বরে কথা বলেনি, অথচ আজ নিজেকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল মৌনতার। কিন্তু চোখের দেখা তো মিথ্যে নয়। সে দূরে দাঁড়ালেও স্পষ্ট বুঝতে পারলো বাবার কণ্ঠে রাগ না একটা অস্থির কষ্ট মিশে আছে, যেটা এক ধরনের যন্ত্রণার গঞ্জন, যেন নিজের আদরের মেয়েটার ভবিষ্যৎ বাঁচাতে যুদ্ধে নেমেছেন তিনি। তবু মৌনতা এই দ্বন্দ্ব চায় না। সে চায় না তার জন্য কোনো বাড়াবাড়ি হোক, তার সুন্দর জীবনের গড়ার জন্য এই তর্কের আগুনে প্রিয় মানুষগুলো জ্বলে যাক, তা সে কিছুতেই চায় না। চোখের কোণে হালকা কুয়াশা জমে ওঠে তার। অবচেতন মনে প্রতিজ্ঞা করে ফেলে, আজই মাকে গিয়ে বলে দেবে আমার ভালো থাকা চাই না মা। যদি সেই ভালো থাকার মানে হয় প্রিয় মানুষদের ভাঙন, সে এগিয়ে যেতে চাইলেও পা চলে না। পা দুটো যেন অসাড় হয়ে রইল। বুকের ভেতর কাঁপন হলেও সে স্থির দাঁড়িয়ে রইল সিঁড়ির কোণটায়। নিচে আর নামলো না, শুধু ওখান থেকেই তাকিয়ে রইল এক বুক বোবা ব্যথা নিয়ে। এরপর আবারও নিজের রুমে প্রবেশ করল। আমান চৌধুরীর কণ্ঠ ভারী হয়ে উঠল। নিজের ছেলের এমন স্পর্ধিত প্রতিবাদে অভিমানের তীব্র রেখা ভেসে উঠল তার চোখে মুখে। দীর্ঘক্ষণ চুপ থেকে অবশেষে তিনি গম্ভীর মুখে বলে উঠলেন, সম্পর্কটা যেহেতু অভিশাপ, তাহলে ডিভোর্স লেটার আনো, ডিভোর্স করায় দাও। নিবিড় চৌধুরীর শ্বাস টেনে গভীর কণ্ঠে প্রত্যুত্তর দেয়, এত সোজা? কি সহজেই না তুমি কথাটা বলে ফেললে বাবা। কিন্তু বিষয়টা কি এতই সহজ? আমান চৌধুরীর দৃষ্টি কঠিন হয়ে ওঠে। তুমি বলতে চাইছো কি? নিবিড় চৌধুরী এবার কিছুটা এগিয়ে আসে।
ক্লান্ত কণ্ঠে শুধায়, আমি জানি আমার এই কথায় তোমার কষ্ট হচ্ছে, তবু আমি থামতে পারছি না, কারণ আজ আমি তোমাকে মান্য করতে গিয়ে আমার মেয়ের জীবনের আসল মানেটাই ভুলে গিয়েছিলাম। তুমি যাকে ফিরিয়ে আনতে চাও সেই দায় আমাদের, কিন্তু সে দায় মৌনতার নয়। আমরা বড়রা পরিবারের ভাঙা জায়গা জোড়া লাগাতে গিয়ে ছোট্ট এক সদস্যের জীবনটাকে গুজে দিলাম অন্ধকারে। আমার বলতে কষ্ট হচ্ছে, কিন্তু বলতেই হবে, এই বোঝা মৌনতার কাঁধে থাকা উচিত ছিল না। এরপর একটু থেমে সে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ডিভোর্স সেটাও আমি করিয়ে দেব, কিন্তু তার মধ্যে যে সময়টা আছে সেটা আমি নষ্ট করতে চাই না। আমার মেয়েটার জীবনটা গুছিয়ে নিক, দয়া করে সেইটুকু সময় আমাকে দাও বাবা। এক মুহূর্তের জন্য ঘরের নিস্তব্ধতা নেমে আসে। সবার দৃষ্টি ঘুরে ফিরে আমান চৌধুরীর মুখে। কোনো উত্তর দেন না তিনি, শুধু মেয়েটার চেয়ারটায় বসে থাকেন নিস্তব্ধ গম্ভীর হয়ে। অবশেষে বহু তর্ক বিতর্ক আর অভিমান আক্ষেপের শেষে সিদ্ধান্ত নেওয়া হলো মৌনতাকে ঢাকায় পাঠানো হবে। এই প্রথম এত বছরের সংসারে বাবা আর ছেলের মধ্যে কোনো বিষয় এমন প্রকাশ্য সংঘাত দেখা গেল। সবার কাছেই এই মুহূর্তটা হয়ে রইল একটা জর্জরিত অধ্যায়, কারণ শেষটা সুন্দর সিদ্ধান্তেই হয়েছে। সিমি এক মনে খাটে ছড়িয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে যাচ্ছে, মুখে কোনো কথা নেই, চোখে মুখে পরিষ্কার বিরক্তির ছাপ, আচরণে স্পষ্ট। আজ ম্যাডাম মহারানীর মুড মোটেও ভালো না। সাদি বিছানায় আছাড় হয়ে ল্যাপটপ নিয়ে বসে আছে, চোখ তার স্ক্রিনে, কিন্তু মন পড়ে আছে সিমির উপরেই। আর চোখে বারবার তাকাচ্ছে তার একটুখানি বাচ্চা মেয়েকে বিয়ে করে কেন কোনো এক মহা জ্বালায় পড়েছে সে। কিছু হলেই রেগে আগুন, এক কথায় মুড সুইংয়ের জীবন্ত প্রমাণ যেন। বলাই বাহুল্য আজকের পরিস্থিতির পেছনে কারণটা সাদির নিজেরও ঠিক জানা নেই। সিমি বিছানার চাদরটা চুপচাপ তুলতে গেলে সাদি পড়ে যেতে যেতে নিজেকে বাঁচালো। এরপর কাঁধ ঝাঁকিয়ে মৃদু বিরক্তি কণ্ঠে বলে উঠল, আরে আমাকে ওঠার সময়টা তো দাও। কথা শেষ হবার আগেই সিমি আর কথা টানল না, কথা না বাড়িয়ে সরাসরি চাদরের প্রান্তে ধরে শক্ত টান দেয়। সাদি সামলাতে না পেরে এবার সত্যিই নিচে মেঝেতে পড়ে যায়। উফ মা, কোমরটাই তো ভেঙে গেল রে। সাদি পড়ে যাওয়ার পর মুখ কুঁচকে ব্যথা চেপে ধরার চেষ্টা করলেও সিমির মুখে বিদ্যুৎ সহানুভূতির ছাপ নেই। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে কাপড় ভাঁজ করায় মন দিল। ঘরের বাতাসে একটা চাপাক ঠান্ডা খিচখিচি যুদ্ধ যেন ছড়িয়ে পড়ল। সাদি ল্যাপটপ পাশে রেখে কোমরটা চেপে ধরে ব্যথা ভরা কণ্ঠে উঠে দাঁড়াতে দাঁড়াতে হালকা হাঁপ ছাড়ে। বাবা সিমি, দেখতে তো একটুখানি পিচ্ছি, কিন্তু তোমার ভেতরে এই এত শক্তি আসে কোথা থেকে রে? সিমি আগুন দৃষ্টিতে চট করেও ঘুরে দাঁড়ায়। পিচ্ছি কাকে বললে তুমি? পিচ্ছি হলে বিয়ে করেছো কেন? সাদি চোখ টিপে বলে, আরে আমি নিজেও তো পিচ্ছি, ভাবলাম সমান সমান হই। এত বড় একটা বলদ হয়ে এখন নিজেকে পিচ্ছি বলছে, এতটুকু লজ্জা নেই? নিজেকে আয়নায় দেখো আগে। সাদি হেসে পরিস্থিতি সামাল দিতে চাইলে সিমির তাও রাও নেই। সে বুকের মধ্যে জমে থাকা কষ্ট একে একে উগড়ে দিতে লাগলো। আসলে কি হয়েছে বলো তো? আজকে এমন পরের মতো আচরণ করছো কেন? হ্যাঁ, আমি তো পরই, এই বাড়িতে এমনিই পড়ে আছি। কেউ আমাকে গুরুত্ব দেয় না, কেউ আমাকে কিছু জানায় না। আমি আছি যেন থাকার জন্যই। সাদি এবার সত্যি থমকে যায়। এতক্ষণে বুঝতে পারে ক্ষোভটা আসলে ভেতরে অনেক দিনের জমে থাকা। সে একটু দম নিয়ে ফিসফিস করে, তুমি এমন খেপেছো কেন ম্যাডাম? কি হয়েছে বলো তো ভালো করে। সিমি তাকায় না, ধীর কণ্ঠে বলে, তুমি কিছুই বুঝতে পারছো না? সাদি ধরা কণ্ঠে বলে, না সিমি, সত্যি বুঝতে পারিনি। সিমি ভাঙা স্বরে শুধায়, মৌনতার কথা তুমি বললে না? বাইরে থেকে রাও শোনা পর মুখে শুনতে হলো। আমি কি এতটাই পর? না, তুমি পর নাও, কিন্তু এটা মৌনতার বিষয়। যতবার এ নিয়ে কথা উঠবে ততবার মেয়েটা কষ্ট পাবে, তাই এই ব্যাপারটা নিয়ে আমরা চুপচাপ ছিলাম। আর তাছাড়া বাবা বারণ করেছিলেন, তাই কাউকে বলিনি। বিশ্বাস করার ইচ্ছা ছিল না লুকানোর। সাদি এবার গভীর একটা শ্বাস নিল। আচ্ছা সিমি, আর হবে না, আমি ভুল করেছি, আর এমনটা করব না, কথা দিচ্ছি। সিমি কিছু না বলে কাপড় ভাঁজ করতে থাকে, তবে চোখের ভেতরে যে চূর্ণ অভিমান একটু একটু করে গলছে সাথে তা বুঝে ফেলে। মনতা ভোরবেলা হালকা আছে চোখ মেলে দেখে কেউ একজন তার পাশে বসে আছে। ঝাপসা চোখ কসলাতে কসলাতে স্পষ্ট করে দেখে মা শাহানা বেগম। মা সচরাচর এমন ভোরে ঢাকতে আসেন না, এমন তো শুধু পরীক্ষার দিনেই হতো। কিছুটা বিস্মিত, কিছুটা আশঙ্কা নিয়ে সে উঠে বসে। মা তুমি? শাহানা হালকা এসে বলে, আমি আসতে পারি না? মনতা চোখ নামিয়ে নেই। এভাবে বলছো কেন মা? শাহানা মেয়ের চোখের গভীরতা বুঝে নেন, নরম গলায় বলেন, আমার মেয়ে নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে, তাই ভাবলাম একবার আমি গিয়ে যাই। মনটা ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। কষ্টটুকু তার চোখের পাতায় জমে ঝরল না, কিন্তু বুকের ভেতরে একরা হাহাকার যেন ধাক্কা মারল। সে নিজেই তো গুটিয়ে নিয়েছে নিজেকে। সেই ঘটনার পর থেকে সে যেন আর আগের মতো নেই। দিন দিন এতটাই নিঃসঙ্গ হয়ে উঠছে যে এখন এমনকি তার ভাই বোনেরাও কাছে আসে না আগের মতো। একসময় ওদের সবার সঙ্গে কত গল্প, কত হাসাহাসি হতো, সেই দৃশ্যগুলো এখন কেমন সাদা কালো। এখন ওরা মনতার দিকে তাকাতেও কেমন যেন ভয়ে ভয়ে তাকায়। কখন যে এতটা দূরত্ব তৈরি হয়ে গেছে নিজেই বুঝে উঠতে পারেনি।
অথচ সব কিছু ঠিকঠাক থাকলেও সেই দূরত্বটা বুঝি গোপনে তার চারপাশ ঘিরেই রেখেছে। মনতা ধীরে ধীরে এগিয়ে এসে শাহানার কোলে মাথা রেখে শুয়ে পড়ল, যেন অনেকদিন পর শান্তির আশ্রয় খুঁজে পেল। শাহানা মমতায় মায়ের চুলে বিড়ি কাটতে কাটতে মৃদু কণ্ঠে শুধালেন, ঢাকায় গেলে থাকতে পারবি রে মা? মনতার চোখে হঠাৎ চকচক করে উঠল। সে মুহূর্তে ধপ করে উঠে বসে মায়ের চোখে মুখে কিছু একটা আলাদা আভাস টের পেয়ে একরকম উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, মা? শাহানা তার মেয়ের ঝিলমিল চোখের দিকে তাকিয়ে হালকা হাসলেন। মায়া মিশ্রিত স্বরে বললেন, হ্যাঁ মা, যেটা ভাবছিস ঠিক সেটাই। মনতার নিঃশ্বাস যেন হঠাৎ আটকে গেল, কণ্ঠ কেঁপে ওঠে। দাদাজান রাজি হয়েছেন? শাহানা মাথা নাড়লেন, হ্যাঁ, আর এবার সব কিছু করেছে তোর বাবাই। মনতা মুখটা এক মুহূর্তে গম্ভীর করে ফেলে, গলা ভার হয়ে আসে। আমি চাই না মা, আমার জন্য ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক। শাহানা মেয়েকে শক্ত করে বুকে টেনে নেয়, কণ্ঠে স্নেহ মুশিয়ে শুধায়, কিন্তু এবার তোর বাবাই তোর জন্য লড়েছে, আর এই সিদ্ধান্ত এখন আর বদলাবে না মা। মনতা একটানা নিঃশ্বাস ফেলে। তার চোখে ভেসে ওঠে গতকালের সেই দৃশ্য। বাবা, তার বাবা, যিনি মাসের পর মাস চুপচাপ থেকেছেন, যিনি কখনো একটাও বাড়তি কথা বলেননি। সেই মানুষটা তার জন্য দাদাজানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছে, তর্ক করেছে, অথচ সেই বাবার সঙ্গে মনতার ঠিক কবে কথা হয়েছে মনে পড়ে না। হবে বা কীভাবে? বাবা প্রায়ই ব্যবসার চাপে ক্লান্ত হয়ে রাত বিরেতে বাড়ি ফেরেন। সবাই তখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেও শুধু মা জেগে থাকতেন তার অপেক্ষায়। মনতা ছোটবেলা থেকেই সেই দৃশ্য দেখে বড় হয়েছে। মাঝে মাঝে তাড়াতাড়ি ফিরলেও খাবার টেবিলে বাবা ছিল একজন নিঃশব্দ মানুষ, যিনি চুপচাপ খেয়ে উঠে যেতেন, যেন সংসারের এক প্রান্তে পড়ে থাকা নীরব পাহাড়। এই চুপচাপ দূরত্বটাই যেন তাদের মাঝে গড়ে উঠেছে, মনতা বুঝতেই পারেনি। যে ঘনিষ্ঠতা তার চাচুদের সঙ্গে আছে, তার একটুও নেই বাবার সঙ্গে। আর বিয়ের ঘটনার পর তো সে নিজেও নিজেকে গুটিয়ে নিয়েছিল, নিজের মতো একটা দেয়াল তুলে নিয়েছিল চারপাশে। মনতা হালকা হেসে ফেলল। হয়তো এখন সময় এসেছে দেয়ালটা ভাঙার। এবার বাবার সঙ্গে অন্তত একটা কথা হলেও বলবে সে। একটা সত্যিকারের সম্পর্ক করার শুরু হোক এবার। শাহানা মেয়ের মুখের ঘুম ঘুম হাসিটা থেকে মনে মনে ভরে উঠলেন। স্নেহে ভেজা গলায় অভিমান মুড়িয়ে শুধালেন, আমাদের ফেলে যাবি তাই এই হাসি? মনতা কাত হয়ে মাকে আরও কাছে টেনে নেয়, মুখটা গুজে দেয় মায়ের কাঁধে। আরে না মা, এই দুনিয়াটাকে চিনব তাই বলেই মাকে জড়িয়ে ধরল শক্ত করে। হয়তো এবার সে সত্যিই নিজেকে গুটিয়ে রাখা গণ্ডিটা পেরিয়ে যাবে, হয়তো নিজেকে আর বোঝা মনে হবে না। আজ সকাল থেকে বাড়ির বাতাসে এক উৎসবের গন্ধ, রান্নাঘর থেকে ভেসে আসছে ভালো ভালো খাবারের ঘ্রাণ। রেহেনা রান্নাঘরে পা রাখতেই ভ্রু কুচকে গেল। এমন বিশেষ আয়োজনের রান্না তো সচরাচর হয় না। সে ধীর পায়ে ভেতরে গিয়ে দাঁড়াতেই বুঝতে পারল মনতাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত ফাইনাল। তাই এই আয়োজন। সে থমকে গেল। মানে তাহলে গত রাতেই সব ঠিক হয়ে গেছে? তবে তো আশ্চর্যই বটে। গত রাতে আমান চৌধুরী আর নিবিড় চৌধুরীর কথাকাটিতে সে নিজেও শুনেছে। তখন তার স্পষ্টই মনে হয়েছিল হয়তো তর্কের উত্তাপে নিবিড় চৌধুরীর ভেতরে অপরাধবোধ জেগে উঠবে। রেহেনা ভেবেছিল নিবিড় চৌধুরী বাবার মতের বিরুদ্ধে গিয়ে কষ্ট পেয়ে সকালে হয়তো বাবার ঘরে গিয়ে বলবে, আমি ভুল করেছি বাবা, আপনার কথাই হবে, মনতাকে কোথাও পাঠানো হবে না। কিন্তু এখন বাস্তবতা তো সম্পূর্ণ উল্টো। রেহানার দৃষ্টি কঠিন হয়ে ওঠে। তার ভাবনার উল্টো হলো। সবাই যেন চোখ বন্ধ করে রাজি হয়ে গেল। আর এখন তার উপর আদেশ এসেছে মনতা যতদিন বাড়িতে থাকবে ততদিন যেন প্রতিদিন জম্পেশ রান্নাবান্না হয়। এই আদেশও এসেছে কার থেকে? নিবিড় চৌধুরী। এই মানুষটা তো কখনো কাউকে আদর করে কিছু বলেন না, এখন হঠাৎ করে মেয়ের জন্য এত আয়োজন। রেহেনা ঠোঁট শক্ত করে চেপে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। সে ভেবেছিল শেহতাজ আপা দেশে আসার আগে মেয়েটার বিয়ে দিয়ে দেওয়া হবে, দায়িত্ব সেরে বিদায় করা হবে চুপচাপ। কিন্তু এখন তো ঘটনার মোড় অন্যদিকে। মেয়েটাকে এখন আরও প্রতিষ্ঠিত করার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। তাহলে তো ভয় হয় সত্যি, যে ছেলেটার সঙ্গে অতটুকু সম্পর্ক হয়েছিল সে যদি আবার সত্যি সত্যি মেয়েটার প্রতি দুর্বল হয়ে যায়, তখন তো সব সাজানো হিসেব গড়বড় হয়ে যাবে। রেহেনার বুকের ভেতরে একটা অস্থিরতা জমে উঠল। ভেতরে ভেতরে একটা অসহ্য রাগ, ঈর্ষা আর আশঙ্কা যেন অদৃশ্য আগুনের মতো জ্বলে উঠল। কী রে মেজো? শাহানার কথায় রেহানার চিন্তার ঘোর কাটে। চমকে উঠে তাকায় বড় আপার দিকে। হ্যাঁ আপা। শাহানা মুখ না ঘুরিয়ে বলে, কতক্ষণ ধরে তোরে বেগুনের বাটিটা দিতে বলছি, শুনছিস না নাকি? রেহানা হাত বাড়িয়ে চুপচাপ বেগুনের বাটিটা এগিয়ে দিল, কিন্তু মনে মনে বিরক্তি চেপে রইল। আশ্চর্য, এই বেগুনও আজকে কেন জানি রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের মানুষ তো এমনিতেই দুদিন পরপর বেগুন দিয়ে শুটকি খায়। সেই রান্না যে আজ জম্পেশভাবে হচ্ছে তা তো সে নিজেও বেশ পছন্দ করে, কিন্তু এই মুহূর্ত থেকে কেন যেন বেগুনের ঘ্রাণ থেকে শুরু করে সব কিছুর উপর রাগ লাগছে তার। শানা মৃদু হেসে বলল, তুই কি আমার কথা শুনিসনি? 2বার বললাম তোকে। রেহানা মাথা নাড়ল, শুনিনি আপা। পাশ থেকে সিমি হেসে বলল, শুনেছে কিন্তু খেয়াল করনি। রেহানা সিমির কথার কোনো জবাব দিল না, মুখটা একটু বাঁকিয়ে রইল, যেন ভেতরের অস্বস্তিতার ঠোঁটের কোণে গুটি আছে। ঠিক তখনই শাহানা পেঁয়াজ তেলটা কষাতে কষাতে বেগুন শুটকি দিয়ে দিতে দিতে হালকা কৌতুক ভঙ্গিতে শুধালো, মনোযোগ কই থাকে তোর? সিমি এবার খিলখিলিয়ে হেসে উঠল। মেজো আপা মনে হয় মনতার বিয়েটা দিতে পারেনি, তাই মনটা খারাপ হয়ে আছে।
রেহানার চোখ চকচক করে উঠল, কণ্ঠস্বর কড়া হয়ে এলো মুহূর্তেই। ছোট, উল্টাপাল্টা কথা একদম বলবি না। সিমি ভ্রু উঁচিয়ে অবাক সুরে বলে উঠল, উল্টাপাল্টা বললাম কই? তুমি তো নিজেই আগে বলেছিলে মৌনতার বিয়েটা হয়ে গেলে ভালো হতো, তাই বলতাম আর কি। রেহানার মুখটা আরও থমথমে হয়ে উঠল। আর শাহানা একটু থেমে হাতের খুঁটিটা নেড়েই বললেন, এসব কথা এখন আর কিছু আসে যায় না। কে চায় আর কে চায় না সবশেষে সময় ঠিক করে দেয় কে কোথায় যাবে। আমরা এত তোড়জোড় করে সব করছি ঠিকই, কিন্তু হতে পারে ভবিতব্যে অন্য কিছু লেখা আছে। সিমি অবাক হলো। এমন করে বলছো কেন আপা? ভবিতব্যে অন্য কিছু মানে? কে জানে কেন এমনটা হচ্ছে। বলেই সে রান্নায় মনোযোগ দিল। আর সিমি তাকিয়ে রইল বড় আপার দিকে। তারও কেন যেন মনটা আনচান করে উঠছে। রিনি দরজার সামনে এসে দাঁড়াতেই রেহানা খাটে বসে মেয়েকে ডাকলো, রিনি এদিকে আয় তো মা। ডেকেছিলে মা? হ্যাঁ, একটা কথা বলার ছিল। বলো না, দাঁড়িয়ে শুনছি। রেহানা মেয়েকে তার কাছে ডাকলেন। আরে আগে এখানে খাটে এসে বস। রিনি তার নির্দিষ্ট জায়গা থেকে এক চুলো নড়ল না। সে স্থির দাঁড়িয়ে মায়ের কথার প্রত্যুত্তর করলো। বলো না, এভাবে ঘোরাচ্ছ কেন? এত কিসের তালা? রুমে আয়, আরামে বসে বলি। এখান থেকে বলো, ওখানে আর এখানে তো একই। আমি এখানে আছি, তুমি বলে ফেলো। রেহানের চোখ মুখ গম্ভীর হয়ে উঠল। দরজার কাছে কেউ শুনলে শুনুক, এত গোপন কে বলার আছে তোমার? কেমন বলবা? রেহান এবারে খুব বিরক্তির ভঙ্গিতে বললে, আগে আয়। রিনি এবার ভ্রু কুচকে তাকায় মায়ের দিকে। মা, আমি কিন্তু সন্দেহ হচ্ছে। আবার কোনো কূটচালিত করছে না তো? শোনো, তোমার কোনো কূটনামি হিসাব নিকেশে আমি নেই। এসব সভা বাদ দাও তুমি। এই কথাটা বলতে না বলতেই রেহানার ধৈর্যের ভাত ভেঙে গেল। চোখে মুখে রাগ ছড়িয়ে খাট থেকে উঠে এসে মেয়ের গালে ঠাস করে এক চর বসিয়ে দিল। আচমকা চর খেয়ে রিনি কেঁপে উঠল। গালে হাত দিয়ে কিছুক্ষণ থমকে রইল। তারপর ছলছল চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। তুমি তুমি আমাকে মারলে মা? রেহানা দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ মারলাম, বেশ করেছি। রেহানার চোখ মুখ লাল হয়ে আছে রাগে। গলার সব তীক্ষ্ণ করে বলে উঠে, তোর মাকে সবাই হাসির খোরাক বানিয়েছে এই ঘরেই। সেখানে তোরা আমার নিজের পেটের সন্তান। যদি এমন করিস তবে বাইরের লোকজন আর কি বলবে? রিনি এক মুহূর্ত দম না নিয়ে ঠান্ডা গলায় জবাব দেয়, তুমি তো তাই করো মা। তুমি নিজেই নিজেকে এমন বানিয়ে নিয়েছো। মিলেমিশে থাকতে শেখো না তুমি। রেহানার মুখ তেতো হয়ে যায়, কণ্ঠে বিষ ছুড়ে দেয়। মৌনতা সিমরানদের সঙ্গে মিশতে মিশতে ওদের মতোই চটাং চটাং কথা শিখেছিস না? ওদের সঙ্গে আর বেশি মিশবি না। নিজের ভালো নিজেকেই দেখতে হয়। রিনি চোখে জমে থাকা অভিমানের কণা এবার ঝরে পড়ে কথার রূপে। সে বেশ রাগী কণ্ঠে শুধায়, এই তো তোমার আসল রূপ মা। এই কুটনামিই তো তোমার সবখানে। বলো তো, বড় মা কখনো আপুদের এভাবে বলে? কখনো সিমরানের সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করে? এত হিংসা কেন তোমার মা? কোনো দিন না জানি ছোট্ট নুভার সাথেও মিশতে বারণ করো আমায়। রিনি কথাটা বলতেই রেহানার সহ্য শক্তি যেন মুহূর্তেই ফুরিয়ে যায়। হাত উড়ে এসে বসে রিনির অন্য গালে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে রিনির। সে দাঁতে দাঁত চেপে পেছনে ঘোরে চলে যেতে উদ্যত হয়, কি ঠিক তখনই রেহানা নিজেকে সংবরণ করলো। যে কথার জন্য মেয়েকে ডেকেছে সেই কথাটাই যদি বলা না হয় তবে এই ঝামেলা বৃথা যাবে। সে দ্রুত মেয়েকে টেনে ধরে নিজের দিকে ফিরিয়ে আনে। দরজা বন্ধ করে দেয় থপ করে। রেহানা আবার গলার স্বর কোমল করে, বেশ আদুরে ভঙ্গিতে মেয়েকে কাছে টেনে বলল, মা, মা তো তোদের ভালোই চাই। এই যে শুন মা, এই দুনিয়ায় নিজের স্বার্থ নিজেকেই দেখতে হয়। কেউ কারোর জন্য বসে থাকে না। তুমি আমাকে এসব শোনানোর জন্য এখানে এসেছো? রেহানা মেয়ের কথায় চোখ সরিয়ে নিয়ে হালকা কাশলেন, যেন নিজেকে গুছিয়ে নিচ্ছেন। এরপর একটু নিজ গলায় শোধালেন, শ্বেতা যাবার ছেলের সাথে তোর কোনো কথা হয়? রিনি একটু কাঁধ ঝাঁকিয়ে জবাব দিল, কোন ছেলে? রায়েত ভাইয়া? রেহানার চোখে ঝিলিক। মেয়ে ঠিক নাম বলেছে দেখে হালকা হেসে বলল, আমাদের রায়েত মানে? রিনি এবার মুখ টিপে হেসে বলল, ও আমাদের রায়েত ভাইয়া, আই মিন দুলা ভাই। রেহানার মুখটা রাগে কড়মড় করতে লাগলো। থাপ্পড়টা যেন ঠিক তখনই আবার উঠেছিল, কিন্তু কোনো মতে সংবরণ করলেন নিজেকে। কেবল দাঁতে দাঁত চেপে বললেন, থাপ্পড় আর একটা খাবি? দুলাভাই কিসের? রিনি এক মুহূর্ত সময় না নিয়ে প্রত্যুত্তর করলো, মৌনতাপুর হাজব্যান্ড মানে তো আমাদের দুলাভাই। তো ভুল বললাম কিছু? রেহানার ঠোঁট কেঁপে উঠল। সে জোর করে রাগ গিলে ফেলল। স্বর কাঁপলেও নিজেকে সংযত করলো। সে সম্পর্ক এখন কেউ মানে না, বুঝেছিস? রিনি মায়ের কথা একটু বিচলিত নয়। সে বেশ স্বাভাবিক কণ্ঠে শুধায়, কিন্তু বিয়ে তো এখনও টিকে আছে মা। কোর্টে না গেলে তো বিচ্ছেদ হয় না। রেহানা এবার চোখ পাকিয়ে তাকালো, কিন্তু গলায় আর ঝাঁজ আনলো না। কেবল ক্লান্ত কণ্ঠে বলল, দুলাভাই নাই, আর একবার ওই শব্দটা মুখে আনবি না। তাহলে হ্যাঁ, রাহেত ভাইয়া। রিনির কথায় যেন রেহানার ভিতরটা গর্জে উঠল। নিজেকে আর ধরতে লাগতে পারল না। বা হাতে মেয়ের গালে চপ করে আর একটা থাপ্পড় বসিয়ে দিল। ভাইয়া কি? রিনি চোখ ছলছল করে তাকালো। গলা কাঁপে তার। মানে? রেহানার কণ্ঠে এবার বিষাক্ত তিক্ততা। মানে ওইটা তোর কোনামনের ভাই হলো? কোনো মায়ের পেটের ভাই? রিনি এবার আর চুপ করে রইল না। ঠোঁট শক্ত করে গলায় দৃঢ়তা এনে বলল, ভাই হতে মায়ের পেট লাগে? কাজিন মানেই তো ভাই। রেহানা দাঁতে দাঁত চেপে ক্ষিপ্ত স্বরে বলল, না, কিসের ভাইয়া ভাইয়া করস? কাজিন মানেই ভাই নয়। দেখিস না মৌনতা কীভাবে হাত করে বিয়ে করে নিল?
রেহানার কথায় রিনি অবাক হলো না। মা এমনই, সে উল্টো উদাসভাবে জবাব দিল, এরকম তো প্রায় হয়। রেহানার ধৈর্যের ফাঁদ আবার ভাঙলো। তুই আর ওকে ভাই ডাকবি না, পরের বার ফোনে কথা হলে আমাকে ফোনটা দিবি। রিনি কিছু একটা আন্দাজ করে কপালে হাত ঠেকালো, তারপর গলায় হালকা রাগত সুরে বলল, কেন ডাকবো না? উল্টাপাল্টা চিন্তা বাদ দাও মা। আর ভাইয়া আমার সঙ্গে একা একা কথা বলেন না, বলতে গেলে ওনাদের সাথে আমাদের কথা হয় না। সে তার ফুপুই ওনার নাম্বার থেকে আমাদের কল করে, আর উনি সব কাজিনদের সাথেই একসাথে জিজ্ঞেস করেন সবাই কেমন আছো। অর্ধেক তো মনতাপুর। রেহানার কণ্ঠ গর্জে উঠল, মনতার কি? রিনি থমকে গেল, ঠোঁটকে ফুটলে এক মুহূর্তে, সব কিছু বলা যাবে না। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, কিছু না। সেইটুকু বলেই পেছন ফেলে দরজার দিকে পা বাড়ালো, তবে দরজার দিকে গিয়ে থেমে গেল। এরপর পেছনে ফিরে রেহানার উদ্দেশ্যে চোখ তীক্ষ্ণ অভিমান, গলায় কাঁপা কাঁপা সতর্কতা নিয়ে শুধায়, উল্টাপাল্টা শয়তানি চিন্তাগুলো ঝেড়ে ফেলো বা ভালো থাকবে, এরকম করলে জীবনেও সুখী হতে পারবে না তুমি। এরপরে রিনি বেরিয়ে যায়, আর রেহানা মেয়ের যাওয়ার পানে থমথমে তাকিয়ে থাকে। একেবারে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল সে। নিজের মেয়ের মুখে এমন কথা! এই কি রিনি, তার গর্বে ধরা কোলে পিঠে মানুষ করা সন্তান? পর মুহূর্তেই সে নিজের মনেই বিড়বিড় করে আড়ালো, এটা আদৌ আমার পেটের মেয়ে তো, নাকি জন্মের পর কেউ ভোগ করে অন্যের মেয়ে ধরিয়ে দিয়েছে? না, যার জন্য করি চুরি সেই কেমনি আমাকে চোর বলে। মৌনতা নোভাকে কোমল হাতে তুলে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল লাইব্রেরির দিকে। বাবাকে পাওয়া গেল ওখানেই। বিশাল সেই লাইব্রেরির যেন এক গহীন বনে পরিণত হয়েছে, যেখানে নিবিড় চৌধুরী অবসর সময় কাটান বছরের পর বছর ধরে। এই লাইব্রেরির দরজা মৌনতা বা কারোর জন্য কখনো বন্ধ ছিল না, অথচ বড় হয়ে ওঠার এত বছরেও মাত্র কয়েকবার সেখানে পা রেখেছে। অথচ এই তো ঘরেরই একটা বিশাল অংশ, কিন্তু এক অদৃশ্য পর্দা যেন তাকে দূরে সরিয়ে রেখেছে। এই ঘরটি যেন শুধু বাবা আর দাদাজানের চুপচাপ জগৎ। মনতা এবার সেই দেয়ালটা ঠেলে এগুলো। দরজাটা আধ খোলা, বাইরের নরম আলো সরে গিয়ে ভেতরে এক রহস্যঘন আলস্য ছড়িয়ে রেখেছে। মনতার নিঃশ্বাস ধীর হয়। সামনে সে যাকে দেখছে তাকে বহুবার দেখেছে, অথচ এইভাবে কখনোই নয়। ভেতরে সাদা পাঞ্জাবি পরা নিবিড় চৌধুরী চেয়ারে বসে বইয়ের পাতায় ডুবে আছেন। মাথা হালকা নুয়ে আছে, কপালের রেখাগুলো বইয়ে ছাপার অক্ষরের মতো শান্ত গভীর। এই দৃশ্য, এই পরিবেশ মৌনতা বহুবার দূর থেকে দেখেছে, অথচ আজ এই প্রথম এত কাছ থেকে সে বাবাকে দেখছে। অবাক হয়ে এক অনুভূতিতে মনটা ভার হয়ে আসে মৌনতার। এই মানুষটির কাছ থেকে এসে দূরে ছিল এতটা সময়। তার নিজের বাবার অজানা জগৎ যেন আজ একটু একটু করে উদ্ভাসিত হচ্ছে, কিন্তু তবুও তার ভিতরে এক ধরনের দ্বিধা উকি দেওয়ার মতো সাহস আগে কোনোদিনও হয়নি। এইবার মনতা নিজের ভেতরে দ্বিধাকে পাশ কাটিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ভেতরে বাবার নিঃশব্দ উপস্থিতি যেন বইয়ের পাতায় মিশে আছে, কিন্তু আজ সে আর পেছনে সরে যাবে না। বাবা, আসবো? নিবিড় চৌধুরী এক মুহূর্ত থেমে গেলেন। চোখ বইয়ের পাতায় থাকলেও মন যেন শব্দে আটকে গেল। নড়াচড়া সচরাচর তার ছেলেমেয়েরা কেউ এই ঘরে আসে না। লাইব্রেরির নিঃসঙ্গতা যেন তার চিরচেনা আশ্রয়স্থল। অথচ আজ তার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে মৌনতা। তিনি কোনো আবেগ প্রকাশ না করে ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ। মৌনতা এগিয়ে এলো। কোলে নোভা বাবার সঙ্গে দীর্ঘ বছরের তৈরি হয়ে ওঠা দূরত্ব আজও তাকে বুকের ভিতর টান টান করে রেখেছে। নিবিড় চৌধুরী বই একপাশে সরিয়ে রেখে মেয়ের কোলে থাকা নোভাকে নিজের কোলে নিলেন। নোভা প্রথমে কিছুটা অচেনা ভঙ্গিতে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎই সশব্দে কেঁদে উঠল। একই ছাদের নিচে এতদিন থেকেও এই দূরত্ব ভেতরে ঢুকে থাকা অচেনা শূন্যতা যেন নোভার সেই কান্নার মধ্যেই ছুটে এলো। এই ঘরের নীরবতায় যত বই, যত জ্ঞান, তার একটাও শীতল দূরত্বকে ঘোচাতে পারেনি। নিবিড় চৌধুরী হয়তো সব কিছু দিয়েছেন, কিন্তু সময়টা দিতে পারেননি। এই পরিবারের সবার সঙ্গেই তার একটা নীরব প্রাচীর গড়ে উঠেছে অলক্ষ্যে অজান্তে। তিনি ঘরে থাকলেও যেন নিজের চিন্তা, নিজের ব্যবসার ভারে এতটাই গৃহবন্দী ছিলেন যে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি। আজ নুবার ছোট্ট দুহাতে বুকের উপর পড়তেই সেই প্রাচীরের ফাঁকে যেন হালকা একটা আলো উকি দিল। নুবাকে মনতা কোলে নিতেই মেয়েটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ছোট্ট মাথাটা মনতার কাঁধে এলিয়ে দিল। বুকের কাঁপন থেমে গিয়ে যেন এক টুকরো আশ্রয়ের খোঁজে নিশ্চিন্তে জড়িয়ে রইল। নিবিড় চৌধুরী হালকা হাসলেন, একটা প্রশ্রয়ময় দুঃখ মিশ্রিত হাসি। এরপর তাকালেন মেয়ের চোখে। মনতা সেদিকে নজর পড়তেই হালকা কণ্ঠে বলে উঠল, হয়তো না দেখতে দেখতে এমনটা হয়েছে। হুট করে বাচ্চা মেয়ে বুঝে ওঠেনি। নিবিড় চৌধুরী জানেন মেয়েটা এখানে নুভার অজুহাতে এসেছে, কিন্তু লক্ষ্য ভিন্ন। কথার প্রয়োজনে এসেছে সে, অথচ এই প্রয়োজনটুকু প্রকাশ করতেও তাকে একটি শিশুকে মাঝে নিয়ে আসতে হলো। এই দূরত্বটাই কি সব কথা বলে দেয় না?
মৌনতা নুবাকে নিয়ে ধীরে ধীরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু তারপরেই থমকে গেল। পিছন থেকে নিবিড় চৌধুরীর কণ্ঠ ভেসে উঠল, কিছু বলতে এসেছিলে? মৌনতার বুকটা যেন এক মুহূর্ত কেঁপে উঠল, তবু সাহস করে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বলে উঠল, থ্যাংক ইউ বাবা। এরপর এক মুহূর্ত দাঁড়ালো না সে, সোজা ঘর থেকে বেরিয়ে গেল। নিবিড় চৌধুরী নির্বাক চোখে মেয়ের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন নিঃশব্দে। এরকম বেদনার ভার বুক জুড়ে নিয়ে বড় ছেলেরা বুঝি এমনই হয়, বয়সের সাথে দায়িত্ব বাড়ে, আর সেই দায়িত্বের ভারে সম্পর্কগুলো আস্তে আস্তে নিঃশব্দ সরে যায় দূরে। ব্যবসার টানা ব্যস্ততা, সময়ের দাবিতে ছুটে চলা, সব কিছুর মাঝখানে একসময় নিজের ঘরটাই হয়ে পড়ে অচেনা। সেই অচেনা ঘরের ভিতর নিজের সবচেয়ে কাছের আপনজনেরা থেকেও দূরের হয়ে যায়। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। এতদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, জানি আমার উপর আপনার অভিমান করে আছেন, কারণ আমি দীর্ঘদিন যাবৎ গল্প দিতে পারিনি। একটু অসুস্থতা এবং পারিবারিক ব্যস্ততার ভিতর দিয়ে গিয়েছিলাম। যদিও আমার গল্প দেওয়ার কথা ছিল, এখন থেকে চেষ্টা করব নিয়মিত গল্প দেওয়ার। আপনারা পাশে থাকবেন তো? আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবেন। সাবস্ক্রাইব করতে বলবো না। ছোট বোন হিসেবে এটুকু তো পেতেই পারি, একটি গল্পে লাইক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।